আমরা আমাদের কাজ শুরু করে দিই। ঠিক আছে, আসুক। ঠিক আছে, আমরা কিন্তু শুরু করতেছি আর কি, দুজন আর বসতেছি না। তোমরা শিখিয়ে দিবে ওদেরকে যদি ওরা জিজ্ঞাসা করে। ঠিক আছে, হ্যাঁ না জি স্যার, ট্রাই করা যাবে। ওকে। আচ্ছা, আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে তোমাদের থিওরি বেসড, সুতরাং আমি মানে ওরা প্রেজেন্ট না অ্যাবসেন্ট এটা আজকে গুরুত্বপূর্ণ না আর কি, যেহেতু তোমাদের পড়ার জিনিসগুলোই আমরা আজকে করবো। তবে কথা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে, অর্থাৎ যেগুলো আমাদের ল্যাবটা করতে দরকার, কারণ ল্যাবে তো আর তোমার ফুল থিওরি কোর্স আসলে লাগবে না। তো আমার যতটুকু আসলে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা করার জন্য দরকার সেই অংশটুকু আমরা আজকে করতে চেষ্টা করবো। তবে আজকে যদি শেষ করতে না পারি আমরা নেক্সট ক্লাসে আবার এটাকে কন্টিনিউ করবো। এরপরে আমরা নিটেড ফেব্রিক অ্যানালাইসিসে চলে যাব। আসলে নিটেড ফেব্রিকে সবচেয়ে সহজ, মানে আমি যদি বলি, যদিও মেকানিজম গুলো খুব কঠিন, অনেকের কাছেই আমাদের কাছে কঠিন মনে হয় যে আমরা এটা করতে পারি না, তারপরে ড্রয়িং করতে পারি না, আঁকতে পারি না, বুঝি না, এই ধরনের অনেক ধরনের কমপ্লেন আছে। হ্যাঁ, যেহেতু ওভেন ফেব্রিকটা খুব সহজ, ওয়ার্ক সুতা, ওয়েব সুতা, বাট নিটেড ফেব্রিকে আসলে যেমন হারায় যায় বা জিনিসগুলো আমরা মনে করতে পারি না বা বুঝতে চেষ্টা করি না, আসলে সোজা কথা এটা, সহজ জিনিসটাকে আমরা বুঝতে চেষ্টা করি না। যার কারণে দেখা যায় পরবর্তীতে, অর্থাৎ বেসিক জিনিসটা না বোঝার কারণে আলটিমেটলি এই পুরো চ্যাপ্টারটাই আসলে তার কাছে কঠিন হয়ে যায় এবং এই ইন্ডাস্ট্রিটাও তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। প্রথম প্রথম মনে হয় যেন খুব সহজ, হ্যাঁ একটা মেশিন দিয়ে প্রোডাকশন হচ্ছে, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে ও আর পারে না, একটা মেশিনের প্রোডাকশনটাই সে বের করতে পারতেছে। তো আজকে আমরা যে কোশ্চেন উত্তরগুলো করতেছি সেটা হচ্ছে বেসিক নিটিং কাকে বলে, সেখান থেকে আমরা একটু শুরু করি। তো তোমরা একটু বলো, হোয়াট ইজ নিটিং? স্যার অ্যাটলিস্ট ওয়ান সেট অফ ইয়ান ইন্টারলুপিং এর মাধ্যমে জিয়াটা তৈরি করে। এটা তৈরি করে, সেটা ভুলে গেছি। এই যে কথাটা বলো অর্ধেক, কেন ইঞ্জিনিয়ার মানুষ অর্ধেক কথা বললে হবে? আবার কনফিউজ হয়ে যাচ্ছে। তৈরি করে মানে কি তৈরি করে আর বলতে পারতেছ না, তাইলে কেমনে হবে? ফেব্রিক তৈরি করে, স্যার ফ্যাব্রিক তৈরি করে। শেষ তো, এত কনফিউজ হইলে কেমনে হবে? আসলে স্যার ওইটা আপনি বুঝে নেবেন, এই জন্য বলো না এমন কিছু। এত কনফিউজ হলে হবে না। ইঞ্জিনিয়ার মানুষ মানে কনফিডেন্সের সাথে বলবা যে ইন্টারলুপিং এর মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি করে। এখন এই ইন্টারলুপিংটা কয়টা ডিরেকশনে হয়, অর্থাৎ নিটিং কত প্রকার আবার? স্যার দুইটা ডিরেকশনে হয়। হ্যাঁ, কি কি? স্যার মানে হচ্ছে ওটা কি, কোর্স বরাবর আর ওএস বরাবর। হ্যাঁ, কোর্স বরাবর বলতে স্যার হরিজন্টাল কোর্স ডিরেকশন, বরাবর হরিজন্টাল ডিরেকশন। হরিজন্টালি। হ্যাঁ, আর আরেকটা ভার্টিক্যাল বরাবর ডিরেকশন। ভার্টিক্যাল। তাহলে কোনটাকে কি নামে ডাকবো এরপরে? স্যার বুঝি নাই স্যার। কি নামে ডাকবো তাহলে? হরিজন্টাল দিকে গেলে কি হবে আর ভার্টিক্যাল দিকে গেলে কি হবে? তাহলে স্যার হরিজন্টাল দিকে ওয়ার্ক নিটেড আর হচ্ছে যেগুলো ওয়েট নিটেড এরকম কিছু। হরিজন্টাল দিকে গেলে তাহলে কি ওয়ার্ক নিটেড হবে? স্যার ওয়েট হবে আর হচ্ছে ভার্টিক্যালি হলে ওয়ার্ক হবে। ওকে ওকে। এখন এখন তোমার যদি আমি বলি যে আচ্ছা ওপেন ফেব্রিকের সাথে এই নিট ফেব্রিকের পার্থক্য বলো। স্যার ওভেন ফেব্রিকে আপনার মিনিমাম 2 সেট ইয়ার্ন লাগবে আর ইন্টারলেসিং এর মাধ্যমে ফেব্রিকটা তৈরি হয়। আর হ্যাঁ এখানে হচ্ছে 1 সেট ইয়ার্ন ইন্টারলুপিং এর মাধ্যমে ফেব্রিকটা তৈরি হয়। হ্যাঁ, এরপরে আরো বলো, শুধু তো এই দুইটা পার্থক্য না, আরো অনেক পার্থক্য আছে। স্যার ওয়ার্পে মনে হয় ফেস সাইড ব্যাক সাইড একই রকম দেখতে, মানে হচ্ছে ওভেনে, আর নিচে মনে হয় আলাদা দেখতে, এরকম দেখতে।
সত্যি কি এরকম বিষয়টা? আসলে স্যার আমার খেয়াল নেই। স্যার ওভেন ফেব্রিক তৈরি করতে স্যার হিল শাফটের প্রয়োজন হয়, কিন্তু ওয়ার্ক নিটেড ফেব্রিক তৈরি করতে হিল শাফটের প্রয়োজন হয় না স্যার। আচ্ছা, মেশিনের কথা বলতেছো, ঠিক আছে। এরপরে পার্থক্য বলতে থাকো, কত পার্থক্য বের করতে পারো তোমরা, সেটাই তো আমি জানতে চাচ্ছি। একটা পরে একটা বলতে থাকো, কি কি জানো। তো একটা তো সেলফ ইউজ করতে হয়, একটা তো সেলফ ইউজ করতে হয়। একটা স্যার Self- মানে নরমালি স্যার নিটেড ফেব্রিক একটু স্ট্রেচেবল হয় ওভেন ফেব্রিক থেকে। ইলাস্টিক, স্ট্রেচেবল বলতে ইলাস্টিক, হ্যাঁ। জি স্যার। আর এটার ক্ষেত্রে আর ওভেনের ক্ষেত্রে স্যার মানে অতটা, মানে নিটেড ফেব্রিকের তাহলে মতো অতটা ইলাস্টিক হয় না। টার্মসটা আমরা কি বলবো, যে ডাইমেনশনালি স্টেবল, ডাইমেনশনালি স্টেবিলিটি কার বেশি, ওভেনের না নিটের? স্যার ওভেনের। ওভেনের, গুড। এরপরে আর স্যার আমরা ওভেন ফেব্রিক তৈরির সময় আমাদের সাইজিংটার প্রয়োজন হয়, আর নিটে সাইজিং এর প্রয়োজন হয় না। হ্যাঁ, গুড। এরপরে কয়টা পার্থক্য হইলো তাহলে? একটা হচ্ছে ইন্টারলেসমেন্ট, তারপরে একটা বললা নাম্বার অফ সেট, তারপরে হচ্ছে একজন বললো মেশিন। মেশিন বলতে আমি বলতেছি লুম, একজনের লাগবে লুম, একজনের লাগবে নিটিং মেশিন, সার্কুলার নিটিং মেশিন, ফ্ল্যাট বেড সামথিং। তারপরে ডাইমেনশনাল স্টেবিলিটি, তারপরে লাস্টে বললা সাইজিং। এরপরে আর তো লেন্থের তো হয়, লেন্থের পার্থক্য তো হয়। লেন্থের পার্থক্য কেমন? স্যার পড়ছিলাম ফেব্রিক 1-এ, মনে নাই। হ্যাঁ, আমাকে বলতে হবে না, দুইটা ফেব্রিকের কথাই তো বলতে হবে। স্যার একটা লেন্থ মেবি ওভেনে কি আর এর মতো, একটা মেবি গ্রেইনের মতো, বাট কোনটা কি মনে নেই। একটা কিসের জন্য? রিবের জন্য, একটা মেবি গ্রেইনের জন্য, আমার ঠিক মনে নেই। তো এটা না, এটা পড়ছিলাম। তুমি ক্লিয়ার করতে পারতেছো না আর কি, এটা বাদ। তারপর অন্য অন্য কিছু হলো, ক্লিয়ার করে বলতে স্যার হবে যে আসলে ওভেন পয়েন্টটা ফেব্রিক কি, কোন কস্ট পয়েন্টের দিক বেশি থেকে লাগতে আমি পারে। কিসের কস্টিং, জি স্যার। কস্টিং এ কোনটা কোনটা বেশি হবে? ওভেনে। ওভেনে বেশি হবে, গুড। তারপরে তো এরপর ওভেনে ওয়ার্ক আর ওয়েভ দুইটা ইউজ করা যায়, আর নিতে তো একটা সিঙ্গেল ইয়ান ইউজ করা যায়, একটা মানে যে কোনো একটা ইউজ করা যায় নিতে। কি, হয় ওয়ার্ক না বা ওয়েভ, যে কোনো একটা ইউজ করা যায়। হ্যাঁ এটা তো বলছে, এটা তো প্রথমেই বলে ফেলছে। অন্য পার্থক্য বলো। স্যার আর মনে পড়ে না। শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ কোনটা হবে? শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ লাগবে কোন ফেব্রিকের, ওভেনের নিটের? তারপরেও করা যায় এরকম কিছু? হ্যাঁ, শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ কি বেশি হবে কম হবে এরকম কোনো পার্থক্য করা যায়? স্যার পার্থক্য তো করা যায়, কিন্তু কোনটাই বেশি কোনটাই কম সেটা তো মনে নেই। হ্যাঁ, কি বলে, ওভেন ফেব্রিকে কম হবে এটাই তো স্বাভাবিক, ওভেন ফেব্রিকে কম না? হ্যাঁ, ওভেন ফেব্রিক কি ছোট বড় হবে? না স্যার, নিটেড ফেব্রিক তো দেখা যায় মাঝে মাঝে হবে ছোট না, হয়ে হবে যায়, না। টাইট হয়। জি স্যার। হ্যাঁ, তো সেটাই তো স্বাভাবিক জিনিস। তাহলে আমি এটা 7 নম্বরে রাখি। এরপরে যদি আমি বলি যে তোমার ওই যে একজন বললো যে সেলভেজ, সেলভেজ প্রোডাকশন করে কিনা ওভেন ফেব্রিকে বা নিট ফেব্রিকে, তাহলে সেটা কি করে বা করে না, এই ধরনের পার্থক্য করা যায়? তো করা যায় তো, পড়ছিলাম, মনে নাই। বলে কি সবই মনে নেই? তো এখন এইটাই ওভেন তো ফেব্রিকে, ওভেন ফেব্রিকে কি সেলভেজ থাকে না থাকে না? নিট ওপেন ফেব্রিকে কি ফ্যাব্রিকে থাকে, আর থাকে? ইয়াতে থাকে না। থাকে না, দরকার হয় না আর কি, এটা হচ্ছে রাউন্ড শেপ বা কন্টিনিউয়াস ফর্মে থাকে।
এরপরে আরেকটা পার্থক্য করা যায় যে এই যে ফেব্রিক লেন্থ তুমি যেটা বললা কিছুক্ষণ আগে, লেন্থের দিক থেকে আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে কি পুরো ফেব্রিক, মানে এটা হচ্ছে কাটিং এবং সিউইং, অর্থাৎ কাটিং সিউইং দরকার হয়, আরেকটাই দরকার হয় বা হয় না, এই ধরনের কথা বলা যায় কিনা? জি স্যার যায়। কোনটাতে কি বলবো দেখলে? তো ওভেনে তো নাকি সরি বলো। হ্যাঁ তাহলে তাহলে তোমার এখন এটা পার্থক্য করা যায় কিনা, ফেব্রিক লেন্থ বা কাটিং সিউইং দরকার আছে বা দরকার নেই, এই ধরনের কোনো পার্থক্য করা যায়? যায় তো। হ্যাঁ, কোনটায় কি বলবো তাহলে, ওভেনে বা নিচে? ওভেনে বুঝতেছি ওভেনে ওভেনে স্যার ভুলে গেছি, এখন মনে পড়তেছে না। ওভেনে তো তোমার সবসময় কাটিং সিউইং লাগবে, কারণ এটা তো বড় উইডে সাধারণত প্রোডাকশন করে, ঠিক না? বড় উইডে করে, যেমন 46, 56, 52, 65, ইভেন আরো বেশি উইডের করে, ঠিক? বুঝতে পারছি। স্যার আর তোমার নিটেড ফেব্রিকে একটু মানে কাটিং সুইংও করে, প্লাস আবার বডি শেপ করে। বডি শেপ বলতে ওই যে গার্মেন্টস লেন্থ যেটা বলি আর কি, যে বডি শেপে একটা সোয়েটার বানাচ্ছি, তাহলে এটা কাটিং সুইং দরকার নেই। তারপরে মোজা বানাইতেছি, সক্স, হ্যাঁ পায়ের মোজা, তারপরে গ্লাভস, এগুলো হচ্ছে কাটিং সুইং এর দরকার হবে না, সরাসরি তুমি ওই ফর্মে নিয়ে আসতে পারবে। এরপরে তোমার কি বলে এই যে ছোট মানে ডাইমেনশনালি যেই আমরা বলি গার্মেন্টস লেন্থ মেশিন, হ্যাঁ, যে বডি শেপে যদি তুমি নিটিং করো, সার্কুলার নিটিং, বডি শেপ মানে স্মল ডায়ার মেশিন, তখন দেখা যাবে ওগুলো সবই কি হবে যে তোমার দরকার নেই। চিন্তা করো, সরি তোমরা একটু কয়েকটা জিনিস একটু চিন্তা করো, ঠিক আছে? তাহলে আমরা 8টা পার্থক্য পাইলাম, আর কয়টা পার্থক্য করা যায়? তারপরে আমি একটু আসতেছি, আমাকে 3টা মিনিট আর একটু একটা সময় দাও। প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের যে ওভেন এবং নিট ফেব্রিকের ক্ষেত্রে আমাদের কি ইয়ানের উপরে মর্টার অ্যাবজর্ব নির্ভর করে নাকি? আমরা ময়েশ্চার জানি হচ্ছে যে অ্যাবজর্বেন্সি আসলে ইয়ানের উপরে তো নির্ভর করবে, ইয়ান দিয়ে প্লাস তার মেকানিজম, অর্থাৎ ফাইবার কি পরিমাণ আছে, এটা কি মোটা সুতা না চিকন সুতা, তারপরে কনজাম্পশন মানে ফাইবারের ম্যাটেরিয়াল কতটুকু, বেশি না কম। এখন বেশি এমনি তো ম্যাটেরিয়াল যদি হয়, দ্যাট মিন্স মোটা ফেব্রিক যদি হয়, হ্যাঁ তোমার জিএসএম বলি না, জিএসএম একটা জিএসএম যদি বেশি হয় তার মানে কি ওখানে ফাইবারের পরিমাণ বেশি। তাহলে ফাইবারের পরিমাণ বেশি হলে সে তো তোমার যদি তার পোরাসিটি বেশি হয় তাহলে সে আসলে পানিও বেশি অ্যাবজর্ব করবে, এই ধরনের। ঠিক না স্যার, আছে। নরমালি যদি আমরা ইমাজিন করি, তাই দেখা যায় যে নিট ফেব্রিক গুলো হচ্ছে সবচেয়ে বেশি পানি অ্যাবজর্ব করবে ওভেন থেকে। হ্যাঁ বলা যায়, বলা যায়। কিন্তু তোমরা তো জানো যে এখন তাওয়েল তৈরি করে, তাওয়েল তাওয়েল গুলো সবই কিন্তু ওভেন ফেব্রিক, ঠিক না? মানে ওটার জন্যই বললাম আর কি, যে হ্যাঁ আমরা ওটা যদি কিন্তু এখন নিটের যদি না, কিন্তু চিন্তা করতে তাওয়েল যাই। যেটা জানো যে তেরি তাওয়েল যেগুলো তোমরা বাজারে পাও, তাওয়েল সেগুলো কিন্তু সবই ওভেন ফেব্রিক, নট নিট। তাহলে এটা বলার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে। জি স্যার, এই জন্য প্রশ্নটা করছি আর কি। আমি একটু পরেই জিজ্ঞেস করতাম তাহলে তাওয়ালের ব্যাপারটা কি। হ্যাঁ তাওয়েলটা হচ্ছে ওভেন ফেব্রিক, ওটা কিন্তু নিট ফেব্রিক না। নিট দিয়ে কিন্তু আমরা কখনো তাওয়েল বানাই নাই, হ্যাঁ অথবা বানাইও না আসলে, ঠিক আছে? তো সুতরাং এখানে কিন্তু খুবই মানে ট্রিকি, মানে কোশ্চেনে খুবই ট্রিকি, প্লাস এটার অ্যান্সার দিতে হবে বুঝে শুই না, এটা আন্দাজেই অ্যান্সার দিতে পারবো না যে ওভেন ওভেন ফেব্রিকে কম লাগে নিটের ফেব্রিকে বেশি লাগে। তুমি বলতেছো দুইটা ফেব্রিকের কথা, একটা নর্মাল প্লেনের ফেব্রিক আর একটা নিটের প্লেনের ফেব্রিক, হ্যাঁ দুইটা ফেব্রিকের ক্ষেত্রে তুলনা করা যাবে, কিন্তু অন্যান্য কনস্ট্রাকশন গুলোতে আর তুলনা করা যাবে না। আচ্ছা তাহলে একটু চিন্তা করো, আমি একটু 5টা মিনিট একটু বা 3টে মিনিট একটু সময় নিবো, হ্যাঁ আমার একটু সামান্য কয়েকটা কাগজ পাঠাইতে হবে একটা জায়গায়, আমি 3টে মিনিট একটু সময় নিচ্ছি।
হ্যালো। হ্যালো। হ্যাঁ, বল বল, শুনছি। সবাই চুপচাপ কেন? স্যার না 5 মিনিট গেল, বললাম। ওকে ওকে, আমি শুনি নাই তো। তুই কইছিলি? এই রসুল, তোমার দুই দুই জায়গায় দেখাচ্ছে, উপরে একটা দেখাচ্ছে আবার নিচে। কারণ কিছু কথা থেকে বলার ঢুকছে জন্য কি আর একটা ফোন থেকে ঢুকছে। আমি ঘর ঝাড় দিতেছিলাম, আমার রুম পরিষ্কার করতেছিলাম এর লিগা। ক্লাসের মাঝখান দিয়ে এগুলা করা ঠিক বলো রসুল? অনলাইন ক্লাস এগুলোরই বলে। এভাবে ভাবলে তো হবে না, ভাববা ভার্সিটি বসে ক্লাস করতেছো। আমি 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 আজকে রসুল থেকে নতুন ডেফিনেশন শিখলাম অনলাইন ক্লাসের। ভার্সিটির কথা চিন্তা করলে হবে না, বাসায় বসে, বুঝছো? কারণ আমি ক্লাস করতেছি, একটু পরে আম্মা কইবো এদিকে আয়, এটা কর, তখন কি কমু? হ্যাঁ, আরে বাবা ক্লাসের থাক, পরে করবা। ইউটিউবে আপলোড দিবে সার্ভিস এগুলা, পরে শোনা যাবে। চিল্লাইবো।
তানসি আসোস? হ্যাঁ আছে। হ্যালো রাজু, হ্যালো রাজু আসোস? ওই ইনবক্সে কথা কইতে পারতেছিস না তুই রাজুর সাথে? কি কানা, কথা শোনো না? হ্যাঁ রসুল বল। ভাত খাইছোস? না বন্ধু, এখনো খাওয়া হয় নাই। স্যার আপনি কি আমাদের কথা শুনছেন? হ্যালো স্যার, মনে হয় কোথাও গেছে। হ্যাঁ, মেবি কোথাও গেছে স্যার। খিদে লাগছে আমার। রিয়া, তুই যখনই মাইক অন করস মনে হয় কি হুঙ্কার দিয়ে আইতাছিস, তুই এরকম মনে হয়। আমার সামনে অলওয়েজ একটা টেবিল ফ্যান থাকে যেটা অন থাকে। আসওয়াত, এ আসওয়াত, হ্যাঁ দাদু। দাদুর ঠান্ডা লেগে শেষ মনে হয়। হ্যাঁ, তোমার কি ঠান্ডা লাগছে নাকি? আমার কার দাদু ঠান্ডা ঠান্ডা লাগছে? লাগে না, তোমার লাগিয়ে আছে। ভাইবা তো দিলাম সকালবেলা, ম্যাম ফোন দিছিল 11টায়। কেমন দিলে? কি করতে ধরছে তোকে? কয়টা কোশ্চেন করছিল তোমারে? করছিল 4টা 5টার মতো। কয়টা আনসার দিছস? সবগুলো সবগুলোই পারছো? পারছি। ওই তেরি তো গোল্ডেন শিওর। আচ্ছা, আমরা হ্যাঁ। কি বলে ফাইন্ড আউট করতে পারছো তাহলে আর কয়েকটা? আর কয়েকটা ফাইন্ড আউট করতে পারছো তোমরা? হ্যালো। জি স্যার, শোনা যায়। বলো দেখি, আর কোনো ক্লাস ফাইন্ড আউট করা যায়, আর কোনো টপিকস? স্যার আয়রনটার ক্ষেত্রে করা যায়, আয়রন তো আমাদের সম্ভবত আয়রনিং। হচ্ছে নিট। হ্যাঁ জি। সুন্দর, যে একটা ক্রিজ পরে একটা ক্রিজ পরে না, বা আয়রনিং করার দরকার হয়, একটা আয়রনিং করার দরকার হয় না। এরপরে আর কোনো কিছু? আর
কি আমরা এতজন স্টুডেন্ট, 12 জন স্টুডেন্ট, স্যার 12 জন কি আমরা বলতে ইলাস্টিসিটি পারবো? ইলাস্টিসিটি বলছি আমরা, ডাইমেনশনাল স্টেবিলিটি। মনে নাই স্যার। ইয়ার স্যার পারমিবিলিটি এয়ার পারমিয়াবিলিটি, হ্যাঁ এটা অনেকটা ওই যে ইসের মতো, ওই যে ও কিছু আগে বললো না ওয়াটার অ্যাবজর্বেন্সি, ওইরকম ট্রিকি কোশ্চেন। এটার কোনো লিমিটেশন নাই। এয়ার পারমিয়াবিলিটি অনেক হইতে পারে আবার নাও হইতে পারে, মানে এটা দুইটার ক্ষেত্রে আসলে একই রকম নিয়ে আসা যাবে। ট্রিকি কোশ্চেন আর কি, ভেরিয়েবল স্পেস রেজিস্ট্যান্স ভেরিয়েবল। ভেরিয়েবল আর কিছু? আর কোন টপিকস? তার মানে কি আমরা মানে খুঁজে পাচ্ছি না, তার মানে আমাদের নলেজের মধ্যে অনেক গ্যাপ রয়ে গেছে, যে আমরা বুঝে উঠতে পারতেছি না আদৌ ওভেন ফেব্রিক এবং নিটেড ফেব্রিকের মধ্যে আরো কোনো পার্থক্য আছে। দ্যাট মিনস আমরা যতটুকু জানি আমরা তার থেকে বেশি বলতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। তো আমাদেরকে আরো বেশি স্টাডি করতে হবে ওভেন ফেব্রিক এবং নিটেড ফেব্রিক নিয়ে, ঠিক আছে? এরপরে তোমার একটা ছোট্ট মানে একেবারে ছোট্ট একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইপিআই আর একটা হচ্ছে কি পিপিআই। ওইদিকে আমরা হিসাব করি কি ডাব্লিউপিআই, তারপরে সিপিআই, নরমাল জিনিসটা। ফেব্রিক স্পেসিফিকেশন কিভাবে লেখে, ওয়ার্ক কাউন্ট, ওয়েভ কাউন্ট, এটা সেটা লিখে তারপরে লেখে, ঠিক না? আবার স্যার ক্ষেত্রে হ্যাঁ বলো। স্যার ওভেন ফেব্রিকের তুলনায় নিটেড ফেব্রিক বেশি কমফোর্ট দেয় না? হইতে পারে না এরকম, সফট হয় না নিটেড ফেব্রিকটা ওভেন ফেব্রিকের তুলনায়? হ্যাঁ, এবং সেই জন্য তুমি বলতে পারো যে এটা হচ্ছে আন্ডারগার্মেন্টস হিসেবে আমরা সাধারণত নিটেড ফেব্রিক বেশি ইউজ করি। ওভেন ফেব্রিক আমরা আন্ডারগার্মেন্টস হিসেবে ইউজ করি না, ঠিক আছে? বেবি ওয়্যার, তাহলে বেবি ওয়্যার বা চিলড্রেন্স ওয়্যার, এগুলোতে আমরা সাধারণত বেশিরভাগ নিটেড ফেব্রিক ইউজ করি, ওভেন ফেব্রিক ইউজ করি না। এই ধরনের, তাহলে যে তোমার আরো পার্থক্য এখানে অ্যাড হবে। তার মানে অ্যাপ্লিকেশনের দিক থেকে এটাকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। এই যে তোমরা শিখলা যে ফেব্রিকের নাম, একটা হচ্ছে প্লেন, টুইল, সাটিন, ডায়মন্ড, ডায়াপার, হেরিংবোন, এইসব অনেক নাম শিখলা। নিটেড ফেব্রিকের ক্ষেত্রেও এরকম নাম আছে, আমরা জানি প্লেন, রিপ, পার্ল, ইন্টারলক। এরপরে তোমার কি বলে ওয়ার্ড মেটিং এর ক্ষেত্রে কর্ড, চেইন, তারপরে কর্ড বলে অ্যাটলাস, ট্রিকট, এরপরে তোমার সাটিন আছে এখানে আবার নাম, তারপরে কি বলে কুইন্স কর্ড আছে, ঠিক আছে? লঙ্গার ল্যাপিং আছে। তাহলে এই ধরনের অনেকগুলো নাম তুমি এখানে অ্যাড করতে পারো। লেস ফেব্রিক গুলো এখানে তৈরি হয়, ওভেন ফেব্রিক দিয়ে সাধারণত আমরা লেস বানাই না। তো এই ধরনের তুমি মানে যদি খুঁজতে থাকো, তোমার নলেজ যতটুকু আছে তুমি যদি সেই নলেজটার বাহিরে বিয়ন্ড দ্য নলেজ তুমি খুঁজতে থাকো, এই ক্লাসিফিকেশন খালি করতে থাকবা, মানে পয়েন্ট খালি বের হতে থাকবে। এখন কথা হচ্ছে টেকনিক্যাল অ্যান্সার, তুমি যে করতেছো এটা আদৌ কি পার্থক্য কিনা সেটা আগে তোমাকে বুঝতে হবে, যে আদৌ পার্থক্য কিনা দুজনের মধ্যে। তো আমরা এই ধরনের এভাবে যদি খুঁজতে থাকি প্রায় 10 থেকে 20টা আমরা ক্লাসিফিকেশন করতে পারি। ইভেন কোয়ালিটি কিভাবে আমরা টেস্ট করব, কোয়ালিটি একটা হচ্ছে 4 পয়েন্ট সিস্টেমে, একটা হচ্ছে 10 পয়েন্ট সিস্টেমে। তাহলে পয়েন্টিং সিস্টেম যেটা আমরা বলি যে কোয়ালিটি অ্যাসুরেন্স তোমরা যে করো, তো সেটার ক্ষেত্রেও তুমি এখানে পয়েন্টিং সিস্টেম 4 পয়েন্ট সিস্টেম এবং 10 পয়েন্ট সিস্টেমই তুমি আলাদা করতে পারতেছো। তাহলে অনেকগুলো প্যারামিটার এখানে আসলে পার্থক্য করা যায়, ঠিক আছে? তাহলে আমি আশা করবো যে তোমরা এখন মোটামুটি প্লেন ফেব্রিক এবং ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক এবং ওভেন ফেব্রিকের মধ্যে মোর দেন 10 আর কি, মোর দেন 10 যদি বলি যে পার্থক্য, অরিজিনাল ডিফারেন্স বের করতে পারবা। আচ্ছা, এরপরে যদি আমি তোমাকে সেম কোশ্চেন এগেইন করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েভ নিটেড ফেব্রিক এন্ড ওয়ার্ক নিটেড ফেব্রিক, তাহলে কি করবো? একই কোশ্চেন এখন আরেকটা। এতক্ষণ আমরা ওভেন ফেব্রিক নিয়ে আলাদা করছি, এখন আমরা নিট ফেব্রিক আলাদা করছি। তো এখন আমাকে দুইটা আবার আলাদা করে দাও, এটা হচ্ছে ওভেন ফেব্রিক, ওয়ার্ক নিটেড ফেব্রিক, এটা হচ্ছে ওয়েভ নিটেড ফেব্রিক। এই দুটাকে আমি ক্লাসিফাই করব, মানে ডিফারেন্স করব কিভাবে?
আর একটা তো মানে লেন্থ বরাবর, একটা ওয়াইড বরাবর। এটা লেন্থ বরাবর ওয়ার্ক নিডেড, আর হচ্ছে ওয়েভ নিডেডটা উইথ বরাবর। এটা প্রথমে বলছিলাম, এটা ডেফিনেশন দিক থেকে পার্থক্য, ঠিক আছে, ডেফিনেশনের দিক থেকে পার্থক্য। এটা একটা গেছে, এরপরে একটা ইন্টারলক, একটা হচ্ছে মেবি ইন্টারলুপ বরাবর। সুন্দর, এটা কোনো পার্থক্যই হলো না, দুইটাই ইন্টারলক আর একটা ইন্টারলুপিং না, দুইটাই ইন্টারলুপিং। পাচ্ছি না। স্যার আমরা যদি কনস্ট্রাকশন চিন্তা ভাবনা করি তাই তো ওই হিসাবে এটা বলা যায় যে আমাদের যে ওয়েব নিটেকের ক্ষেত্রে হচ্ছে যে ল্যান্ড বরাবর ইলাস্টিক হবে, আর হচ্ছে যে এই ওয়েবটের ক্ষেত্রে হচ্ছে যে উইথ বরাবর হচ্ছে ইলাস্টিক হবে। হ্যাঁ, লেন্থ বরাবর ইলাস্টিক হবে, উইথ বরাবর ইলাস্টিক হবে। না, এটা তুমি আন্দাজে বলতেছো, পার্থক্যটা আসলে এটা যাবে না। স্যার প্রশ্নটা আরেকবার শুনতে পারি স্যার, আমি একটু মিস করে গেছি। যেহেতু স্যার Difference between warp knitted fabric and wave knitted fabric. এতক্ষণ আমরা ওভেন এবং নিট ফেব্রিকের পার্থক্য চিন্তা করতেছিলাম। এখন আমরা যদি ওয়ার্প নিটেড ফেব্রিক এবং ওয়েভ নিটেড ফেব্রিকের চিন্তা করি, তাহলে কি কি পার্থক্য আসবে? কত ছোট একটা কোশ্চেন, তাই না? কিন্তু অ্যান্সার করতে কত কষ্ট হচ্ছে। সিঙ্কেজের পার্থক্য থাকতে পারে। ওয়ার্পে লেস মানে সিঙ্কেজ ওয়েভটের থেকে এটা কম আর কি সিঙ্কেজ, আর ওয়েভটে না, বানায় বলাটা ঠিক না আর কি। ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেটা অনেকটাই মানে চিন্তা করে বলতেছো, কল্পনা থেকে বলতেছো আর কি। তাই এটা মনে নাই ঠিক আছে, পড়ি নাই, ঠিক আছে। তাহলে এখন বুঝতে পারতেছো যে আসলে মানে কি পরিমাণ লিমিটেশনের মধ্যে আমরা আছি, যে আমরা দুইটাকে আলাদা করতে পারতেছি না, ঠিক আছে। তো খুবই জটিল। তাহলে কোশ্চেন খুবই সহজ কিন্তু অ্যান্সার খুব জটিল। তো তোমাদের জন্য এই জন্য আমরা বলবো যে বইগুলো পড়ার জন্য আর কি, তোমাদের বই যেটা আছে আনবুমানির বইটা আছে না তোমাদের কাছে? আনবুমানির না স্যার, এখন তো নাই ভার্সিটিতে। আচ্ছা, ওই বইয়ের কয়েকটা পেজ আছে, হ্যাঁ কয়েকটা স্যার, পেজ একটু, হ্যাঁ স্যার ওয়েবটে ইলাস্টিসিটি হাই থাকে। না, ওই ক্লাসিফিকেশনে তুমি যেতে পারবে না, ইলাস্টিসিটির কথাটা এখানে বলতে পারবে না। কারণ নিটেড ফেব্রিকে তুমি জানো যে ইলাস্টিক ইয়ার্ন চাইলে ইউজ করা যায়, ইলাস্টিক ইয়ার্ন। আর যখন ইলাস্টিক ইয়ার্ন আমি ইউজ করবো তখন আলটিমেটলি এটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, লেস দেখছো না, লেস ফেব্রিক টানলে তো অনেক বড় হয়। আবার নিটেড ফেব্রিকও এখন অনেক বড় হয় লেন্থে, কয়েক গুণ, 100%, 200%, 300, 400% পর্যন্ত বড় হয়। এইসব মানে অ্যান্সার গুলো দেওয়ার সময় আমরা আসলে পারবো না, যুক্তির দিক থেকে হেরে যাবে পাঠ্যবই। আচ্ছা দেখ, অনেকগুলো আমরা চিন্তা ভাবনা করলাম, হয়তো বা মাথায় কাজ করতেছে না। তো তোমাদেরকে আমি কয়েকটা পেজ দিয়ে দিব, হ্যাঁ, ছবি তুলে বা ই করে পাঠাই দিব, ওইটা একটু পড়বা। শুধুমাত্র পার্থক্যটা, যে ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিকের মধ্যে পার্থক্য কি কি আমরা তো অনেকগুলো আইডেন্টিফাই করলাম আমরা নিজেরা, প্লাস আমরা বই থেকেও পড়ে নিব যে ওরা আসলে কতগুলো ক্লাসিফাই করতেছে, তাহলে আমরা সেখান থেকেও পড়ে নিব। তাহলে মোটামুটি তোমার একটা কম্বাইন্ড মানে তোমার অনেকগুলো আলোচনা চলে আসবে যে দুইটা ফেব্রিককে আমরা কতভাবে ক্লাসিফাই বা আলাদা করতে পারি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এগুলো আশা করি
আলোচনা করতে পারবো। আজকে আমরা প্রথম, অর্থাৎ এখন আমরা যেহেতু নিটেড ফেব্রিকে ঢুকতেছি তোমার অ্যানালাইসিস করার জন্য, তো এখন আমাদেরকে নিটেড ফেব্রিক অ্যানালাইসিস করার জন্য এই ফেব্রিক গুলো তো ফার্স্টে চিনতে হবে যে ফেব্রিক গুলো আসলে কিরকম, তারপরে না আমি আসলে ওগুলো অ্যানালাইসিস করতে যাবো। এখন ওয়েব নিটেড ফেব্রিক সম্পর্কে আমরা এখন জানি। ওয়েব নিটেড ফেব্রিকের ক্ষেত্রে প্রথম যে অংশটা কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন মেথড। এই ফেব্রিক গুলো কিভাবে রিপ্রেজেন্ট করে ওভেন ফেব্রিক। তাহলে তোমরা জানো যে ওকে, তোমরা জানো যে ওয়েব নিটেড ফেব্রিক কত ধরনের, জানো এটা? কয় ধরনের ওয়েব নিটেড ফেব্রিক আছে? হ্যাঁ, না স্যার জানো না, বলো কি? 4 ধরনের। এই যে প্লেন, রিপ, পার্ল, ইন্টারলক, 4 ধরনের ফেব্রিক। প্লেন, রিপ, পার্ল, ইন্টারলক, 4 ধরনের ফেব্রিক। বুঝা গেছে? 4টা ফেব্রিক আছে তোমার। অনেক ডিজাইন শিখতে গিয়ে ভুলে গেলাম, এই জন্য এই ফেব্রিকে আসলে এলোমেলো হয়ে যায় পোলাপান। বলে যে স্যার আমাদের সাবজেক্টটা কঠিন কঠিন, এই জন্য তারা মেজর নিতে ভয় পায়। অথচ এই জিনিসটাই যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, মেকানিজম ইঞ্জিনিয়ারিং সবচেয়ে সুন্দর একটা জিনিস, সেটা ওরা বুঝে না। কারণ এইগুলো দিয়ে আসলে সব তৈরি করা হচ্ছে। বাজারে যত ফেব্রিক তোমরা দেখো, এই সব এই ফেব্রিকের মধ্যে। একজন বলে না যে টেক্সটাইলের অস্তিত্ব, টেক্সটাইলের অস্তিত্বের কথা বলি। টেক্সটাইল এখন অ্যাপারেল ছাড়া চলবে কিনা, ওই আমাদের একটা বিতর্ক হইতো আর কি, যে অ্যাপারেল ছাড়া চলবে কিনা, ডাইং ছাড়া চলবে কিনা, ফেব্রিক ছাড়া চলবে কিনা, ইয়ার্ন ছাড়া চলবে কিনা। হ্যাঁ, তো প্রথম যে কথাটা বলে যে আসলে অ্যাপারেল যদি তুমি গার্মেন্টস নাও বানাও, তাও তুমি শুধু ফেব্রিক দিয়ে চলতে পারবে। যদি ডাইং না করি, সাদা কাপড় আমরা পরতে পারবো, কোনো সমস্যা নেই, হয়তো বা কালার নাই। হ্যাঁ, তাহলে কি হবে, তোমার এনভায়রনমেন্ট পলিউশন কমে যাবে, আলটিমেটলি আরো সেভ হবে, ভালো। ফেব্রিকটা তো আছেই। এখন ইয়ান ছাড়া চলবে কিনা? ইয়ান ছাড়াও চলবে, কারণ আমরা জানি যে ফেব্রিক বানাইতে ইয়ান যে বানাইতে হবে সেটা বাধ্যতামূলক না। এমন অনেক ফেব্রিক আছে যেগুলো ইয়ান ছাড়াও চলবে। তাহলে আলটিমেটলি দেখো সবচেয়ে স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে ফেব্রিক ডিপার্টমেন্ট। এবং আরো একটা মজার জিনিস, সেটা হচ্ছে তুমি যা কিছু দেখো টেক্সটাইলের, সেগুলোর মোস্ট অফ দা ফর্ম, মানে সেগুলোর সবচেয়ে বেশি অ্যাভেলেবল যেই অবস্থা, সেটা কিন্তু ফেব্রিকের অবস্থা। এমন না যে এটা অ্যাপারেলের অবস্থার উপর নির্ভর করতেছে, এটা নির্ভর করতেছে ইয়ার্নের অবস্থার উপরে, এটা নির্ভর করতেছে ডাইং এর অবস্থার উপরে। না, তুমি যা দেখতেছো, যেটা ধরতেছো, সেটা দেখবা ফেব্রিক। একটা ফেব্রিকই তুমি আসলে সবসময় বেশি সময়ে এটার সাথেই থাকো, মোস্ট অফ দ্য টাইম। শুধুমাত্র সুতার সাথে আমি থাকি না, শুধুমাত্র কালারিং বা কালারটা দেখে আমি সবসময় আসলে অ্যামেজড হই না, ঠিক আছে? তারপরে তোমার অ্যাপারেল, একটা অ্যাপারেল তোমার এখন সব অ্যাপারেলই যে আমি আসলে কমফোর্ট ফিল করবো তা কিন্তু না। দ্যাট মিনস কিন্তু ফেব্রিক মানে একটা না একটা ফেব্রিক ছাড়া ইম্পসিবল হয়ে যাবে তোমার, ঠিক আছে? যে এটাকে লাগবেই। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে এটা। এবং তার সাথে এখন আমরা যে অংশটা নিয়ে আলোচনা করতেছি ওয়েব নিটেড ফেব্রিক, তাহলে সেখানে 4টা ফেব্রিক তুমি দেখবা। এই 4টা ফেব্রিকের মধ্যে প্লেন, রিপ, পার্ল এবং ইন্টারলক, এগুলোর সাথে আরো অনেক নাম আছে। প্লেন ফেব্রিকের অনেকগুলো নাম আছে। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে কি, যেমন সিঙ্গেল জার্সি বলে তোমরা চিনো, সিঙ্গেল জার্সি। এই ফেব্রিকটাকে আবার আরেক সময় বলে সিঙ্গেল লাকোস্ট, সিঙ্গেল লাকোস্ট, এই ধরনের একটা টার্ম এখানে অনেক সময় ইউজ করে। অনেক সময় এখানে বলে যে এটা হচ্ছে ডাবল লাকোস্ট। আবার অনেক সময় বলে না, এটা হচ্ছে হানিকম পিকে। তাহলে এরকম একটা ওয়ার্ড অনেক সময় ইউজ করে। হ্যাঁ, অনেক সময় আবার এটাই ইউজ করে পিকিউ, হ্যাঁ পিকে, এই ধরনের।
তাহলে হানিকম পিকে অথবা হানিকম পিকে এই ধরনের কথাগুলো ইউজ করে। ঠিক আছে, এরপরে তোমার কি কি আর সবচেয়ে জনপ্রিয় আর কয়েকটা নাম যদি বলা হয়, অনেক সময় টুইল স্ট্রাকচার, তো এখন টুইল আসলে খুব একটা ব্যবহার করে না। হানিকম পিকে, পিকে, নর্মাল পিকে এরকম বলে, যে পিকে, পিকে ফেব্রিক, পিকে ফেব্রিক এরকম বলে। তাহলে সিঙ্গেল জার্সি, সিঙ্গেল লাকোস্ট, ডাবল লাকোস্ট, পিকে, এই ধরনের ওয়ার্ড গুলো আমরা অনেক সময় বেশি ব্যবহার করি প্লেন ফেব্রিকের ক্ষেত্রে। রিবের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অনেক সময় রিবের ক্ষেত্রে বলি 1:1, অনেক সময় বলি 2:2, এই ধরনের ওয়ার্ড গুলো আমরা বেশি ব্যবহার করি রিব ফেব্রিকের জন্য। আবার অনেক সময় এটা ডিফারেন্ট হয় ডিজাইন অনুযায়ী। আবার ভেরিয়েবলও হয়, ভেরিয়েবল 1:1, 2:2 এরকম এরকম নাম্বারিং ডিফারেন্ট। এই নাম্বারিংটা অনেক রকম ডিজাইনের উপর নির্ভর করবে, কারণ ডিজাইনের সাথে। তাহলে বেসিক ডিজাইন এই কয়েকটা উপরে বেস করে তুমি এটাকে রিব বলতে হয়, রিব বলে। আবার পার্লের ক্ষেত্রে এরকম ইউজ করে 1:1, আবার অনেক সময় ইউজ করে 2:2, 1, অথবা অনেক সময় ইউজ করে হচ্ছে 2:2। তো এক এক সময় এক একটা নাম্বারিং আমরা এখানে ব্যবহার করি 2:2। আবার ইন্টারলকের ক্ষেত্রেও একই জিনিসটা আছে, এখানে 1:1 ইন্টারলক হতে পারে, 2:2 ইন্টারলক হতে পারে, প্লাস অন্যান্য ফর্মুলা গুলো তুমি এখানে বলতে পারো। তবে ফেব্রিক হচ্ছে একটাই, ইন্টারলক। তবে লকিংটা কিভাবে হবে, 1:1 হবে না 2:2 হবে, সেটার উপর বেস করে এটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে পাল ফেব্রিকটাও ক্ষেত্রেও একই জিনিস, রিব ফেব্রিকের ক্ষেত্রেও একই জিনিস। তবে প্লেন ফেব্রিকের ক্ষেত্রে এইভাবে আমি নাম্বারিং করতে পারবো না, আমার এখানে কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে, সিঙ্গেল লাকোস্ট, পিকে, হানিকম, অন্যান্য জিনিস। ঠিক আছে। আবার রিবের ক্ষেত্রে কিছু স্পেশাল টাইপ অফ রিব আছে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ফ্রেঞ্চ রিব, ফ্রেঞ্চ রিব, এই ধরনের কয়েকটা নাম আছে স্পেশাল টাইপ অফ। তোমরা যদি কি করতে চাও, নাম্বারিং বা নাম দিতে চাও আর কি, ফ্রেঞ্চ রিব, অটোম্যান রিব আছে। তারপরে ইন্টারলকের ক্ষেত্রেও এই ধরনের কিছু স্পেশাল টাইপ অফ নাম আছে, আমরা যেটা বলি কালারিং আছে। অর্থাৎ এর মধ্যে আরো যদি বলা যায়, তাহলে এখানে আমরা যদি এমনি নরমালি বলি স্ট্রাইপ আছে, স্ট্রাইপ আছে, দেন চেক সাধারণত হয় না, স্ট্রাইপ এফেক্ট আছে। তোমরা তো জানো যে এই ফেব্রিক গুলোর ক্ষেত্রে, অর্থাৎ ওয়েভ নিটিং, যেহেতু ওয়েভ বরাবর আসলে নিটিং করতেছি, এবং এই ওয়েভ বরাবর আমি আসলে কি করতে পারি, স্ট্রাইপ করতে পারি। এখন এই স্ট্রাইপটা আবার দুই ধরনের হতে পারে, এই স্ট্রাইপটা আবার দুই ধরনের, একটাকে বলা হয় ফিডার, আবার একটাকে বলা হয় ফিডার স্ট্রাইপ, একটাকে বলা হয় কি ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ, ইঞ্জিনিয়ারিং। এই ধরনের একটা ওয়ার্ড আমরা এখানে ইউজ করি, ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ। এর সাথে আবার একটা কথা আছে, সেটাকে বলা হয় জ্যাকার্ড, জ্যাকার্ড। এখানে কিন্তু ওই যে ট্যাপেট, ডবি এই ধরনের কোনো কিছু বলা হবে না, জ্যাকার্ড। তাহলে জ্যাকার্ড ডিজাইন আছে, অর্থাৎ এখানে তুমি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবে, ফুল, পাখি, অন্যান্য ডিজাইন। যেরকম আমরা ওপেন ফেব্রিকে যেরকম জ্যাকার্ড উইভিং আছে, এখানে ঠিক জ্যাকার্ড নিটিং আছে, জ্যাকার্ড নিটিং। এটা হচ্ছে তার স্পেশাল টাইপ অফ। তাহলে এই যে প্লেনের ক্ষেত্রে জ্যাকার্ড, রিবের ক্ষেত্রেও জ্যাকার্ড, পার্লের ক্ষেত্রেও জ্যাকার্ড, ইন্টারলকের ক্ষেত্রেও জ্যাকার্ড নিটিং আছে। তাহলে মোটামুটি এই টার্মস গুলো তোমরা বেশি শুনবা এই ফেব্রিক গুলোর মধ্যে। তাহলে এখন এই ফেব্রিকটাকে রিপ্রেজেন্ট করে কিভাবে, ওয়েভ নিটেড ফেব্রিক কিভাবে রিপ্রেজেন্ট করে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? তাহলে রিপ্রেজেন্ট করে কিভাবে? তাহলে রিপ্রেজেন্ট করতেছে কিভাবে, দেখো এখানে বলা হচ্ছে ভার্বাল। এই যে এতক্ষণ আমি বললাম নিট, টাক, মিস, রিভ, ইন্টারলক, প্লেন, পার, এগুলো হচ্ছে ভার্বাল, মৌখিক। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড কিরকম, এই যে দেখো একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস, একটা ডট, একটা পার, একটা মিস, এই চারটা সিম্বল দিয়ে আমরা এই ফেব্রিকটাকে প্রকাশ করতে পারি। তাহলে চারটা সিম্বল দিয়ে এখন কথা হচ্ছে নিট স্টিচ, টাক স্টিচ, পার্ল স্টিচ, এগুলো কোনটা আসলে? ওই যে তোমরা গতদিন আমরা লাস্ট ক্লাসে বা আগের ক্লাসে বলছিলাম যে এই ধরনের একটা স্টিচ, আরেকটা স্টিচ আছে, একটা স্টিচ আছে, ওটা হচ্ছে এই দুইটা জিনিস কি এক কিনা।
এই দুটা স্টিচ কি এক কিনা সেটার কথা বলতেছিলাম। গত ক্লাসে আমরা এটা নিয়ে একটু কথা বলছিলাম। সেম না তো। হ্যাঁ, এটা কি আসলে কোনটা ফেস কোনটা ব্যাক বলছিলাম? স্যার প্রথমটা ফেস সাইড, পরেরটা ব্যাক সাইড। হ্যাঁ, পরেরটা ব্যাক সাইড। সুন্দর। তাহলে এই অংশটাকে, এই যে ব্যাক সাইড, এটাকে তারা প্রকাশ করতেছে কিভাবে? এই চিহ্নটা দিয়ে। আর এটাকে প্রকাশ করতেছে কিভাবে? এই চিহ্নটা দিয়ে। ঠিক আছে? আরেকটা স্টিচ আছে, তোমরা জানো যে এরকম এরকম ভাবে যায়। হ্যাঁ, এরকম ভাবে যায়। আচ্ছা, টাক মনে হয়। হ্যাঁ, এটাকে কি বলতো? টাক লুপ স্যার। টাক স্টিচ। হ্যাঁ, টাক স্টিচ। এবং সুন্দর যে এখানে হোল লুপ থাকে এবং সেখানে এই যে ছোট্ট করে একটা ফোঁটা দিচ্ছে, এটা হচ্ছে হোল লুপ টাক। আরেকটা আছে যে আসলে এই কোনোটাই হয় না, সরাসরি ভাবে ইয়ানটা চলে যায়। এখানে লুপ আছে, তারপরে একটা মিসিং করে যায়, এরপরে আবার লুপ হয়, মানে এই জায়গাটায় মিস। তাহলে এখানে যে লুপটা হবে সেটা পরেরটার সাথে লুপিং করবে, এই জায়গাটায় মিসিং থাকবে। হ্যাঁ, তখন এটাকে আমরা বলতেছি মিস। তাহলে সুন্দর না? তিনটা জিনিস, চারটা জিনিস, চারটা সিম্বল। তাহলে চারটা সিম্বল দিয়ে আমরা এই প্লেন ফেব্রিককে দেখো, প্লেন ফেব্রিক, এটা হচ্ছে প্লেন ফেব্রিক, এটা হচ্ছে রিপ ফেব্রিক, এটা হচ্ছে কি পার্ল ফেব্রিক, এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক। তাহলে বুঝতে পারতেছো যে ফেব্রিকের অবস্থা আমি কিভাবে প্রেজেন্ট করতেছি। তাহলে এটা ফেস, মানে অল ফেস, এটা হচ্ছে ফেস, এটা ব্যাক, ফেস ব্যাক, এটা হচ্ছে ব্যাক, এটা ফেস, এটা ব্যাক, এটা ফেস। আবার এখানে দেখো, এখানে ব্যাক ফেস, এখানে ফেস, এখানে back। ঠিক আছে? তাহলে এই যে কোর্স ওয়াইজ সব ফেস, এখানে সব ফেস, তাহলে ওই সাইডে কি সব ব্যাক। এখানে দেখো, তাহলে ফেস সাইড ব্যাক সাইড আলাদা করা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি প্লেন ফেব্রিক। এখানে যদি দেখো, এটা হচ্ছে ওয়েলস বরাবর ফেস, ওয়েলস বরাবর কোর্স, মানে ব্যাক, ওয়েলস বরাবর ফেস, ওয়েলস বরাবর ব্যাক। তাহলে এটা হচ্ছে ফেস ব্যাক কোন বরাবর? ওয়েলস বরাবর। আবার এটা ব্যাক ফেস কোন বরাবর? এটা হচ্ছে কোর্স বরাবর, কোর্স ওয়াইজ। তাহলে কোনটা রিপ ফেব্রিক আর কোনটা পার্ল ফেব্রিক সেটা আমাকে আইডেন্টিফাই করার জন্য বা ডিফাইন করার জন্য আমরা তখন একটা ওয়ার্ড ইউজ করতেছি, সেটা কি? অল্টারনেট ফেস এন্ড ব্যাক লুপ in Wells direction. Alternate face back loop in Wells direction. তাহলে এই জিনিসটাই আমি যদি আরেকবার লিখি, এবং সেটা যদি আমি লিখি ওয়েলস না, এবার যদি আমি বলি কোর্স ডিরেকশন, তাহলে এই ফেব্রিকটার নাম আমি কি বলতেছি? ওয়েলস বরাবর যদি হয় তাহলে আমি তখন বলতেছি রিপ, আর কোর্স বরাবর যদি হয় সেটাকে আমরা বলতেছি কি? পার্ল। দেখো এই দুটো সংজ্ঞা এখন তুমি এখানে মিলাতে পারো কিনা, এই দুটা ফেব্রিকের ক্ষেত্রে মিলাতে পারতেছি। অর্থাৎ এদের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে তাদের এই অল্টারনেট ফেস ব্যাকের ডিরেকশনটা, পার্থক্য এটাই। তবে ফেস সাইড ব্যাক সাইড সেম। অপর সাইডে যদি যাই, ব্যাক সাইডে যদি যাই, তাহলে এটা যদি ফেস হয় ওখানেও ব্যাক, এইটা যদি ব্যাক হয় তাহলে ওই পাশে হবে ফেস। এখানে যদি দেখো এটা হচ্ছে ব্যাক লুপ, তাহলে ওই পাশে কি ফেস লুপ। এটা হচ্ছে ফেস লুপ, তাহলে ওই পাশে হবে ব্যাক লুপ। তার মানে এটার ফেস সাইড ব্যাক সাইড সেম। আবার এই ফেব্রিকের ক্ষেত্রেও ফেস সাইড ব্যাক সাইড সেম, এদের আলাদা করা যাবে না, দুটো ফেব্রিক একই রকম লাগবে, দুই পাশেই একই রকম। ইন্টারলক ফেব্রিক হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে দুইটা ফিডার দেখতেছো, দুইটা ফিডার, এখানে একটা ফিডার, এখানে একটা ফিডার। যদি এই ফিডারটার দিকে খেয়াল করো, দেখো এই ফিডারটা হচ্ছে এই যে ওয়েলস বরাবর ফেস ব্যাক, এই যে দেখো এই বরাবর দেখবা এটা হচ্ছে ফেস ব্যাক, দেখছো? এই যে ফেস ব্যাক হচ্ছে মানে ব্যাক ফেস। আবার এটা কি? এটা হচ্ছে ফেস, এটা ব্যাক, ফেস ব্যাক, মানে অল্টারনেট। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলতেছি রিপ ফেব্রিক।
অল্টারনেট, অর্থাৎ দুইটা রিব আছে এখানে, একটা রিব না, এরকম একটা রিব না, এখানে হচ্ছে দুইটা রিব ফেব্রিক মিলে একটা ইন্টারলক ফেব্রিক হবে। তার মানে আলটিমেটলি এই ফেব্রিকটার ক্ষেত্রে কি হবে, ওই পাশে এই পাশ, মানে এই নিট ফেব্রিক যেটা, এই যে নিট ফেব্রিক যেটা দেখতেছো, দুই পাশে এই ফেসটা দেখবে, দুই পাশে। আমরা যদি বলি এটা যদি তোমার ফেস সাইড হয় এই ফেব্রিকের ক্ষেত্রে, এটা হচ্ছে ফেস সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। বুঝতে পারতেছো? এটা ফেস সাইড, এটা ব্যাক সাইড। তাহলে মাঝখানে যে ডট ডট বা শূন্য শূন্য যে জায়গাগুলো, সেটা কোথায়? এই যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়? কি বলা যাবে? এই জায়গাটা কোথায়? এই যে ব্যাক লুপ, এটা কোথায় গেছে? এটা হচ্ছে ফেস সাইড, এটা ব্যাক সাইড। এই পাশটা কোথায়, এই অংশটা কোথায় গেল বলা যাবে? স্যার আমি বুঝি নাই, কোনটা বুঝো নাই আবার বলো আমাকে। এই লাস্ট যেটা বলতেছেন এটাই। এই যে এই অংশটা, জি স্যার। এটার কথা তো তোমাদেরকে তো আমি জিজ্ঞেস করতেছি, জানো কিনা সেই জন্য বলতেছি। না স্যার জানি না। ওকে, তাহলে এই অংশটা হচ্ছে কি লক হয়ে যায়। এই যে লক হয়ে যায়, কোথায় লক হয়? মাঝখানে, ফেব্রিকের মাঝখানে। এটা ফেস সাইড, এটা ব্যাক সাইড, মাঝখানে একটা গ্যাপ থাকবে না, ওই গ্যাপের মধ্যে ওই ব্যাক লুপ সব আটকা পড়ে যাবে। এই জন্য ওই সাইডটা আমরা দেখবো না, এই ফেব্রিকটা কখনোই আমরা দেখতে পারবো না, ওই সাইডটা কখনোই দেখতে পারবো না ফেব্রিকে। বুঝতে পারছি এবার কথাটা? এখন এই যে লুপ বা এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তোমাকে এই গ্রাফিক্যাল মেথডে যদি যাও, এখন সব ফেব্রিক আমি এইভাবে লিখতে পারবো না, সব ফেব্রিক এভাবে লেখা যাবে না, স্ট্রাকচার এটা ফলো করা যাবে না। কারণ এই যে দেখো এটা ফেস, এই স্ট্রাকচারটা দিয়ে আমি বুঝাইতে পারতেছি যে এটা ফেস, বাট ব্যাক সাইড কিন্তু আমি দেখাতে পারতেছি না, আমার এই স্ট্রাকচারে লিমিটেশন আছে। হ্যাঁ, এটা করতে গেলে আমাকে কয়েকবার রাখতে হচ্ছে, একটা ফ্রন্ট ফিডার, একটা ব্যাক ফিডার, তারপরে ফিডার 2 3 4 এইভাবে যেতে হবে, মানে অনেকগুলা ড্রয়িং করতে হবে আলটিমেটলি। আচ্ছা, এটা তাহলে আমরা ব্যবহার করব না, এই মেথড আমরা ব্যবহার করব না। তাহলে গ্রাফিক্যাল মেথড নট ইউজেবল, ভার্বাল মেথড সামটাইমস কিছু কিছু সময় ব্যবহার করি, বাট সব ফেব্রিক আমি মুখেও বলতে পারবো না যে এই ফেব্রিকে টাক আছে, এই ফেব্রিকে টাক নাই, হ্যাঁ এই ফেব্রিকে কোর্স এরকম, এই ফেব্রিকে কোর্স এরকম। মানে যখন আমরা ডিজাইন চেঞ্জ করব তখন কিন্তু এই ভার্বাল মানে মুখে যে তুমি বলে প্রকাশ করবা, এই লিমিটেশনের মধ্যে তুমি পড়ে যাবা। দেখা যাচ্ছে নতুন একটা ডিজাইন বানাচ্ছি, ওটা তো আসলে কেউ বলেও নাই, তাহলে আলটিমেটলি তুমি এখন কিভাবে নাম দিবা? আলটিমেটলি তুমি আটকে যাবে। ঠিক আছে, এটা পারা যাবে না। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে, যেমন এখানে দেখো 1 1, হ্যাঁ এখানে 1 1, এখানে আছে 1 1, এই জিনিসটা দেখছো কি না? এখানে হচ্ছে এই যে এটা 1, এটা 1, এটা 1 1, এখানে যদি দুইটা থাকতো এরকম, এটা যদি দুইটা থাকতো ব্যাক লুপ এরকম একটা, তারপরে আরেকটা, তারপরে এটা, তখন এটা হইতো 2 1। ঠিক আছে, আবার এটা যদি দুইটা হইতো, এটাও যদি দুইটা হইতো, তাহলে হয়তো কি 2 2, এরকম করে যেত। এটার ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে এটা যদি পরপর দুইটা হইতো এরকম, তারপরে একটা হইতো এটা, তাহলে 2 × 1 এভাবে যেত। ঠিক আছে, নাম্বারিংটা চেঞ্জ হয়ে যেত। যাই হোক, আমরা বেসিক 4টা স্ট্রাকচার দেখলাম, যে 4টা ফেব্রিককে আমরা এই মেথডে ভার্বাল বা গ্রাফিক্যাল মেথডে কিভাবে প্রকাশ করতে পারি। আর নরমাল ভার্বাল মেথডে কি প্লেন, রিড, পার্ল, ইন্টারলক। ওকে, আর লুপিং বা এই যে এই ধরনের স্ট্রাকচারে যদি আমি আঁকতে চাই, এভাবে যদি আইকা দেখাতে চাই, তাহলে বুঝতেই পারতেছো অনেকবার আঁকতে হবে এরকম করে, অনেকবার আঁকতে হবে এরকম করে। তারপরে কোথায় তোমার গ্যাপটা দিতে হবে, হ্যাঁ কোথায় মিস করতে হবে, এই জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে। তো সবাইকে এটা আঁকতে পারবে কিনা? এটা হচ্ছে ফেস সাইড, এটা ব্যাক সাইড, তাহলে বুঝতেই পারতেছো দুই রকম ভাবে তোমাকে ড্রয়িং করতে হচ্ছে, এবং এটার থেকেও কঠিন এটা আঁকা। তারপরে যখন পার্ল ফেব্রিক হবে, সরি রিপ ফেব্রিক হবে, তখন দেখো এই যে এটা হচ্ছে ব্যাক, এটা ব্যাক, আর এই অংশটা হচ্ছে ফেস, এই অংশটা হচ্ছে ফেস, তাহলে ফেস করে আঁকা হয়েছে। তাহলে একই ফেব্রিকের মধ্যে এখন আমি দুইটা পার্ট আলাদা করে আঁকা হচ্ছে।
আবার এই ফেব্রিকটা যদি দেখো তাহলে এইটা হচ্ছে ব্যাক লুপ এই বরাবর, আর এই অংশটা হচ্ছে কি দেখো এই যে ফেস লুপ। ও সরি, কোথায় দাগ দিলাম? ও ওকে, এটা হচ্ছে ব্যাক লুপ, এই যে এই অংশটা হচ্ছে ফেস লুপ। তাহলে অল্টারনেট করে গেছে, এখানে যেমন এইদিকে গেছে। তাহলে এটাকে আমি বলতেছি রিপ ফেব্রিক, এটাকে বলা হচ্ছে পার্ল ফেব্রিক। কিন্তু যখন ইন্টারলক ফেব্রিক হবে তখন তো বুঝতেই পারতেছো অবস্থা কিরকম হবে। কারণ পিছনে হবে ফেস, সামনে হবে ফেস, মাঝখানে হবে ব্যাক লুপ, এটা আঁকা আরো কঠিন হয়ে যাবে। তাহলে এই যে ডিজাইনটা, এটার নাম হচ্ছে কি লুপিং ডায়াগ্রাম অথবা স্টিচ ডায়াগ্রাম। এটাও কয়েকটা ফেব্রিকের জন্য আঁকতে পারবো, কিন্তু সব ফেব্রিকে আমি এটা ব্যবহার করতে পারবো না। তো না করার কারণে এটা আমরা ব্যবহার করব না, বুঝতে পারতেছি? তাহলে কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে নোটেশন ডায়াগ্রাম। এটা আমরা ইউজ করব অল টাইম যখন আমরা ফেব্রিকের কাজ করব, হ্যাঁ, ডিজাইনের কাজ করব, সেই কাজগুলো আমরা এটা করব, এটা দিয়ে করব। এবং সবসময় আমরা এটাই মনে রাখবো, নোটেশন ডায়াগ্রাম, এটার কথা মনে রাখবো। এখন নোটেশন ডায়াগ্রামটা কেমন দেখো, এখানে ফেস লুপ কিভাবে দিচ্ছে, নিট, তারপরে পার্ল স্টিচ কিভাবে দিচ্ছে দেখো। তাহলে বুঝতে পারতেছো এইভাবে যদি হয় তাহলে একটা, এভাবে যদি হয় তাহলে আরেকটা। খুব সহজ আঁকাটা, আমাকে ঘর করতে হচ্ছে না, শুধু টানটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলেই বোঝা যাচ্ছে কোনটা ফেস কোনটা ব্যাক। এরপরে টাক স্টিচ, এরপরে মিস স্টিচ। তাহলে আমরা এই জিনিসগুলো যদি শিখতে পারি, এখন তুমি যে কোনো ফেব্রিক তুমি রিপ্রেজেন্ট করতে পারবা খুব সহজে। যেমন এখন তুমি এই যে ফেস সিঙ্গেল জার্সি ফেব্রিক দেখতেছো, এই যে এটা, তাহলে ফেস সাইড ব্যাক সাইড বোঝাই যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই পাশে কি ব্যাক, এই পাশে হচ্ছে ফেস, ওই পাশে ব্যাক। এখানে যদি তুমি দেখো, এটা দেখো, তাহলে এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফেস। তাহলে খুব সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে। এটা এটা কিভাবে দেখা যাচ্ছে দেখো, এই যে এই বরাবর দেখো ফেস না ব্যাক, এই বরাবর ব্যাক। তাহলে কি সুন্দর করে আমরা খুব সহজে, মনে হচ্ছে যেন একই, কিন্তু ওদের এই সামান্য ডিফারেন্স দিয়ে আমি খুব সহজেই বুঝতে পারতেছি যে কোনটা ফেস কোনটা ব্যাক। আবার অপর পাশে কি হবে তাহলে আমি সেটাও বুঝতে পারতেছি। ইন্টারলক ফেব্রিকের ক্ষেত্রে আমরা এই ডিজাইনটা একটু ফলো করবো না, এটা বাদ। এখন আমরা রিপ ফেব্রিকের ক্ষেত্রে আর ইন্টারলক ফেব্রিকের মধ্যে একটু বেসিক ডিফারেন্সটা একটু দেখে নিব, কারণ রিপ দিয়েই আসলে ইন্টারলক তৈরি করা হয়। রিপ ফেব্রিক যদি আমি বানাতে চাই তাহলে 4টা নিডেলকে আমাকে এভাবে রাখতে হবে, সিলিন্ডার, ডায়াল অথবা সিলিন্ডার ডায়াল। এটা হচ্ছে সিলিন্ডারের নিডেল, এটা হচ্ছে ডায়ালের নিডেল। কিন্তু ইন্টারলক ফেব্রিক যদি আমাকে বানাইতে হয় তাহলে আমাকে বানাইতে হবে এরকম করে, এটা হচ্ছে ডায়ালের নিডেল, এটা হচ্ছে সিলিন্ডারের নিডেল। দেখো এখানে আমি একটা গ্যাপ রাখছি, এইটার এটার মাঝখানে কিন্তু এটা বসানো হয়েছে, কিন্তু এখানে সরাসরি অপোজিট দিকে বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারলক গেটিং, আর এটা বলা হচ্ছে রিপ গেটিং, নিডেল অ্যারেঞ্জমেন্ট অফ ইন্টারলক। তাহলে তুমি যখন রিপ ফেব্রিক আঁকবা তখন এইভাবে আঁকবা, আর যখন ইন্টারলক ফেব্রিক আঁকবা তখন এইভাবে আঁকতে হবে। মানে নিডেল সিলেকশন করতে হবে, নিডেলের পয়েন্ট ঠিক করতে হবে। এই যে এখানে তুমি একটা ফোঁটা দেখতেছো না, এই যে একটা ফোঁটা, এই ফোঁটাটা আসলে নিডেল বোঝাচ্ছে, এই ফোঁটাটা তোমাকে দিতে হবে, এটা না দিয়ে কিন্তু পারবা না। অর্থাৎ তুমি শুধুমাত্র এভাবে টান দিলা, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে অবশ্যই এখানে বুঝাইতে হবে নিডেল কোথায়, নিডেল নিচে না নিডেল উপরে, বুঝতে পারতেছি? এটা কিন্তু বুঝাইতে হবে, না বুঝাইলে কিন্তু হবে না। মনে থাকবে? মানে ফোঁটা অবশ্যই দিতে হবে, ভাবিও না যে স্যার ওইটা এমনি দিচ্ছে, ওটাও এমনি দেয় নাই, নিয়ম যেটা সেটাই। এখানে খালি আছে, এই যে এখানে খালি রাখা হয়েছে, তো সেগুলা তোমার মেনটেন করতে হবে। তাহলে এটা আমরা ফলো করতেছি না, এটা আমরা আঁকতেছি না। আমরা এই রিপের ক্ষেত্রে দেখতেছি, এই রিপটা কিভাবে আঁকা হয়েছে দেখছো, এখানে একটা ফোঁটা দিছে, এখানে একটা ফোঁটা দিছে, এখানে একটা ফোঁটা দিছে, ফোঁটার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা রাখছি, এখানে একটা রাখছি, এখানে একটা রাখছি, এখানে একটা রাখছি, তাহলে এই যে জায়গাটা, এই পজিশনটার মধ্যে ডিফারেন্স আছে। এখানে কিন্তু আরেকটা নিডেল থাকার কথা ছিল, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা নিডেল থাকার কথা ছিল, বুঝতে পারতেছো? সেই নিডেলটা এখানে গ্যাপ আছে। তাহলে এখন যখন তুমি টানতেছো, মানে এখন যখন আমি ড্রয়িং করব তখন হচ্ছে এইভাবে ড্রয়িং করব, ডায়াল, সিলিন্ডার,
ডায়াল, সিলিন্ডার, সিলিন্ডার, ডায়াল, সিলিন্ডার। তাহলে ইয়ার্নটা কি হচ্ছে, এইভাবে পাস করতেছে। আর যদি ইন্টারলক ফেব্রিক হয় তাহলে দেখো এটা কিভাবে হবে। এটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কিরকম, ইন্টারলকের জন্য আমি টানতেছি, রিবের মতো করে যাচ্ছে, রিবের মতো করে যাচ্ছে। এটা আসলে একটা রিব, আরেকটা রিব আসবে, এখানে হবে আরেকটা রিব, সেকেন্ড রিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। দুইটা রিব একত্রে হবে, একত্রে হয়ে কি হবে, এই যে মাঝখানে লক হয়ে যাবে, মাঝখানে লক হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে আমরা বলতেছি ইন্টারলক ফেব্রিক। এটা একটা রিব আর এটা হচ্ছে ডাবল রিব। এখন এই ডিজাইনটা যদি আমি আরেকটু চেঞ্জ করি, পরপর দুইটা ডায়ালের নিডেল যাবে, সিলিন্ডারের নিডেল এর পরে যাবে। বিষয়টা কেমন যদি আমি বলি, অনেক কিনারে চলে গেছে, অনেক কিনারে গেছি। তাহলে এখানে দুইটা আমি নিডেল দিলাম, তারপরে একটা, এখানে দুইটা দেওয়া হয়েছে, তারপরে একটা, এখানে দুইটা দেওয়া হচ্ছে, তারপরে একটা। যাই হোক, এটা আমি আসলে সুন্দর করে রাখতে পারবো না, একটু দূরে সরাই দিই। দুইটা, দুইটা, দুইটা। আমি রিব ফেব্রিকে আঁকতেছি, তবে একটু তার নোটেশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। পরপর দুইটা নিডেল এখানে পাস করতেছে, তারপরে একটা সিলিন্ডারে যাচ্ছে, এখানে পরপর দুইটা যাচ্ছে, তারপরে একটা সিলিন্ডারে যাচ্ছে, এরপরে পরপর দুইটা যাচ্ছে, এরপরে একটা সিলিন্ডারে যাচ্ছে। তাহলে এটা একটু ডিফারেন্ট। তাহলে এখানে যদি একই রকম আমি তোমার কাজটা করি এই জায়গাটায়, মানে দেখার জন্য যে তোমার এই তোমার চেইন ডায়াগ্রাম যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি হয়, এখানে দুইটা যাচ্ছে, এখানে দুইটা যাচ্ছে, সাপোজ এখানে দুইটা যাচ্ছে, আবার এটা অল্টারনেট করে যাচ্ছে, দুইটা দুইটা করে। তাহলে বুঝতে পারতেছো আসলে বিষয়টা কি হচ্ছে। এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 1, এটা এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, 1 1, কিন্তু এখানে হচ্ছে 2 2, 1 2, তারপরে 1। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1, এটা হচ্ছে কি 1 2, এটা হচ্ছে কি 1 2। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 2, এটা হচ্ছে 1 1 রিফ, এটা হচ্ছে 1 1 ইন্টারলক, এটা হচ্ছে 2 ইন্টু 1 রিফ, এটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টারলক। তাহলে আমরা যখন আঁকবো তখন আমরা এই এই নোটেশন ডায়াগ্রামটা ফলো করব। পারা যাবে কিনা বলো দেখি। তো উপরেরটা ফলো করবো, নিচেরটা বাদ? কোনটা কোনটা? তো উপরেরটা ফলো করবো নাকি নিচেরটা? এটার কথা বলতেছো না এটার কথা বলতেছো? তো যেটা আঁকলেন ওটা। দুইটাই তো, এই যে 1 1 রিপ না, এটা তো 1 1 রিপ, এটা হচ্ছে 1 1 রিপ। এখানে নাম্বারিংটা যদি চেঞ্জ হয় তাহলে এরকম হবে। এখানে দেখো ইন্টারলক, এটা হচ্ছে 1 1 ইন্টারলক, 1 1। তাহলে এটা আঁকা একটু কঠিন না, তোমাকে দুইবার আঁকতে হচ্ছে, কিন্তু এটা আঁকলে একবার আঁকলেই শেষ। এই যে একটা কোর্স আঁকলে তোমার ইন্টারলক বোঝা যাবে। স্যার 2 1 একটা বুঝি নাই। 2 1 একটা বুঝো না, এখানে 2 2, এই যে 2 দুইটা নিডেল তারপরে একটা নিডেল, দুইটা নিডেল তারপরে একটা নিডেল, এখানে একটা নিডেল গ্যাপ আছে, দুইটা নিডেল পর পর একটা করে যাচ্ছে। মানে সিলিন্ডার, এটা হচ্ছে ডায়াল, ডায়াল, ডায়ালের ক্ষেত্রে আমি দুইটা নিডেল ইউজ করতেছি, আর সিলিন্ডারের ক্ষেত্রে আমি ইউজ করতেছি একটা নিডেল, একটা নিডেল। তার জন্য এটা হচ্ছে 2 ইন্টু 1। আবার উল্টাও হইতে পারে, তুমি সিলিন্ডারে দুইটা ইউজ করতেছো, ডায়ালে একটা ইউজ করতেছো, তাহলে সেটা হবে 2 ইন্টু 1। বুঝতে পারছি এবার? বুঝতে পারছো কিনা?
এটা হচ্ছে সিলিন্ডার এবং ডায়ালের নাম্বার অফ নিডেল তুমি কয়টা পর পর ইউজ করতেছো। কারণ রিফেব্রিক তো আসলে দুইটা নিডেল বেড ইউজ করে, জানো তো এটা, যে 2 সেট নিডেল বেড লাগবে। এক সেট নিডেল হচ্ছে সিলিন্ডারে থাকবে, এক সেট নিডেল থাকবে ডায়ালে। কোন প্রথম রিপোর্টে কোনটা লিখবো? উপরে আছে কি, এটা হচ্ছে ডায়ালের নিডেল, এটা হচ্ছে সিলিন্ডারের নিডেল। রিপোর্টে কোনটা লিখবো? রিপোর্টে এটা লিখবা, এই অংশটা এইভাবে ড্রয়িং করবা, সুন্দর করে ড্রয়িং করবা। আমি আসলে এখানে তো ড্রয়িং করতে একটু মনে করো আঁকা বাঁকা হয়, তোমরা যখন হাতে করবা তখন আরো সুন্দর করে আঁকবা, ঠিক আছে? তবে এইভাবে আঁকো না আর কি, এইভাবে আঁকো না, এগুলো বইয়ে আসছে, বইয়ে এইভাবে আসছে। তবে এতগুলো কোর্স আমার দেখানোর দরকার নেই, এই একটা দেখাবো, একটা দেখালেই বুঝতে পারবে রিপ ফেব্রিক কিভাবে হয়। এখন এরকম তুমি উপরে আরো একটা দুইটা আঁকতে পারো, উপরে আরো একটা দুইটা আঁকতে পারো। এখানে যেমন দেখতেছো, এই যে এখানে দেখতেছো এরকম এরকম দেখতেছো, ঠিক না? এটা একটা, এই যে এখানে দেখো এটা একটা, এই একটা, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছি কিনা? এটার দুইটা মিলে একটা, এটা হচ্ছে এটা এটা দুইটা মিলে একটা, তার মানে এই অংশটা দুইটা মিলে একটা। কিন্তু এখানে সবগুলো একই, এখানে যতগুলো যাবে সব একই, তার জন্য একটা আঁকলেই যথেষ্ট, এখানে তোমার সব আঁকার দরকার নেই। এখানে যেরকম একটা আঁকছে, একটা একে বোঝাচ্ছে, ঠিক আছে? একটা আঁকলেই যথেষ্ট। এখন যখন তোমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে তখন তুমি দেখবা যে আসলে এগুলো ডিফারেন্ট হয়, অর্থাৎ প্রথম সুতাটা ওরকম কিন্তু পরের সুতাটা আবার ওরকম না। হ্যাঁ, কারণ আমি তো আসলে ডিজাইন চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করতে পারি। তাহলে প্রথমটা আমি এভাবে রাখলাম, প্রথমটা এভাবে রাখলাম, এটা মনে করো একটা অংশ, একটা কোর্স। পরের ডিজাইনটা আর এরকম নাই, পরের পরের কোর্সটা একটু ডিফারেন্ট ভাবে গেছে। এটা প্রথম কোর্স তো, পরের কোর্সটা মনে করো এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, টাক টাক স্টিচ দিয়ে নিয়ে গেলাম, তাহলে ডিজাইন চেঞ্জ। হ্যাঁ, তারপরে আর পরের কোর্সটা আমি আরো ডিজাইন চেঞ্জ করে দিলাম, যদি আমি চাই যে আমি আসলে এটা ফলো করবো না, আমি এইরকম ফলো করবো, নাম্বারিং টাম্বারিং সব ডিজাইন টুজাইন পাল্টে দিলাম। এটা এখানে আসবে অবশ্যই, এটা এখান থেকে যাবে না, এটা যাবে এখানে। তাহলে এভাবে আমি ডিজাইন চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটা একটা কোর্স, এটা আরেকটা কোর্স, এটা আরেকটা কোর্স, তিনটা কোর্স তিন রকম আমি ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে? তবে এই যে নিডল পয়েন্ট তুমি দেখতে পারতেছো, এই যে নিডল পজিশন, এটা দিয়ে আমি বুঝবো যে এটা হচ্ছে রিভ। আর এই নিডল পজিশন দেখে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে ইন্টারলক। মনে থাকবে? মিডল পজিশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মিডল পজিশন। তাহলে আমরা আপাতত বেসিকটা শিখতেছি, বেসিক করা যাবে এখন সবকিছু। ইন্টারলক পর্যন্ত কিভাবে আমি নোটেশন ডায়াগ্রাম ইউজ করব, কিভাবে আমি নিডল পজিশন সিলেক্ট করব, কিভাবে চেইন নোটেশন দিব। হ্যাঁ, ঠিক। তাহলে নোটেশন ডায়াগ্রাম পারা যাবে, এবং এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই মেকানিজমটা সবচেয়ে বেশি আমরা ইউজ করব। এটার সাথে আর দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে নিডল অ্যারেঞ্জমেন্ট। কারণ এই ধরনের স্টিচ যদি তুমি তৈরি করতে চাও তাহলে কিভাবে ক্যাম সাজাবা, কিভাবে নিডল সাজাইতে হবে এই ধরনের ডিজাইনের জন্য, এই দুটো শিখতে পারলে আমার ফেব্রিক আমি প্রোডাকশন করতে পারবো। তাহলে আমরা এতটুকু কি বুঝতে পারছি কিনা সবাই? কারণ আমরা এগুলো আবার আলাদাভাবে শিখতে হবে, ক্যামেরা ম্যানেজমেন্ট নিলে আমাদেরকে আলাদা করে শিখতে হবে। এটা আপাতত এতটুকু যদি পারি তাহলে আমরা পরে ওগুলোও করতে পারবো, ওগুলোও খুব সহজ হবে। তবে আগে এটা পারতে হবে, এই নোটেশন ডায়াগ্রামটাকে পারতে হবে, ঠিক আছে কি? আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই অংশের মধ্যে?
হুম, কি কারো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে আমরা এটা মানে মানে নোটেশন ডায়াগ্রাম অথবা রিপ্রেজেন্টেশন অফ ওভেন ফেব্রিক মানে নিট ফেব্রিক, এই যে রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ নিটেড ফেব্রিক, 4 ধরনের রিপ্রেজেন্টেশন মেথড আছে, 4 ধরনের মধ্যে ভার্বালটা আমরা অনেক সময় ইউজ করি। ভার্বাল কারণ এটা ছাড়া তো আর চিনবাই না কোনটা কোন ফেব্রিক, নাম অ্যাটলিস্ট তো জানতে হবে। এরপরে আমরা সরাসরি চলে যাব নোটেশন ডায়াগ্রামে, যেটা আমরা ব্যবহার করব সব ফেব্রিকের জন্য। তাহলে এটা আমরা শিখতে হবে। তাহলে নোটেশন ডায়াগ্রাম যদি আমরা শিখতে পারি, তখন আমার আর দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্যাম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, তাহলে আমরা একটা ফেব্রিক অ্যানালাইসিস করব, প্লাস সেটার ক্যাম ম্যানেজমেন্ট কিভাবে করে সেটা শিখবো, আর নিডল অ্যারেঞ্জমেন্ট কিভাবে সেটা অনুযায়ী করে সেটা আমরা শিখবো। তাহলে আমাদের এই কাজটাও শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে কি কি জিনিস লাগবে ফেব্রিকের অন্যান্য প্যারামিটার গুলো নির্ণয় করার জন্য। তাহলে ডিজাইন আমরা এখন পেয়ে গেলাম, ডিজাইন আমরা কিভাবে বুঝতে পারবো এটা প্লেন, এটা রিব, এটা ইন্টারলক। এই ফেব্রিকটা মানে আমরা ডিজাইন দেখে বুঝতে পারবো, ডিজাইন। এবং ফেব্রিক যখন অ্যানালাইসিস করবো তখন আমি ডিজাইনটা আঁকলে, অর্থাৎ ফেব্রিকটা দেখে দেখে যদি ডিজাইন আঁকি তাহলেও আমি বুঝতে পারবো। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্টিচ লেন্থ। স্টিচ লেন্থ, এই যে এরকম একটা স্টিচ তৈরি করতে কতটুকু সুতার দৈর্ঘ্য দরকার হয়, সেই লেন্থটা আমরা বলতেছি স্টিচ লেন্থ। একটা লুপের লেন্থ। তাহলে আবার কি কি লাগবে এখানে, আবার সিপিআই কোর্স পার ইঞ্চ এবং ওয়েলস পার ইঞ্চ। তাহলে বুঝতে পারতেছো, এই যে এটা কোর্স, এটা হচ্ছে ওয়েলস, আর এটাকে বলতেছি কোর্স। ঠিক আছে, ওয়েলস এন্ড কোর্স। তাহলে সিপিআই প্রতি ইঞ্চিতে কয়টা, ওয়েলস প্রতি ইঞ্চিতে কয়টা, এটা আমাকে ইয়ান কাউন্ট আমি আগেই শিখছি আমরা কিভাবে নির্ণয় করতে হয় বিজলি ব্যালেন্স দিয়ে। টুইস্টও কিভাবে বের করে জানি আমরা। এখন আমাদের যেটা দরকার হচ্ছে জিএসএম কিভাবে ক্যালকুলেশন করে। জিএসএম ক্যালকুলেশন করার জন্য আমার এখানে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করবে। তাহলে একটা হচ্ছে এই অংশটুকু সিপিআই ডাব্লিউপিআই মিলিমিটার যদি জানো, আর কাউন্ট যদি ইনডিরেক্ট সিস্টেমে বের করো বিজলি ব্যালেন্স দিয়ে, তাহলে তুমি এই কনস্ট্যান্ট দিয়ে গুণ করলেই তোমার জিএসএম চলে আসবে। আর যদি তুমি মনে করো যে না কাউন্টটা আমি এটাতে বের করবো না, আমি ট্যাক্সে বের করবো, তাহলে ট্যাক্সে যদি থাকে তাহলে ওই ইনফরমেশন গুলো দিবা, ট্যাক্স দিবা, দেন তুমি কনস্ট্যান্ট ভ্যালুটা এটা বসাবা, তখন তুমি তোমার জিএসএম পেয়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে ওভেন ফেব্রিকের যে সূত্রটা ছিল, এখন আমরা সেই সূত্র থেকে একটু বেরিয়ে আসলাম, একটু সূত্রটা একটু মডিফাই হয়ে এখানে আসবে। আর এখানে যেহেতু ওয়ার্পের সুতা বা ওয়েটের সুতা বলে কোনো কথা নেই, তার মানে আলটিমেটলি তুমি দুইবার এখানে কোনো ক্যালকুলেশন করারও দরকার হবে না। ক্রিম পার্সেন্টেজ এই ধরনের টার্মস গুলো এখানে আসবে না, কারণ এখানে সরাসরি লুপের লেন্থ আমি ব্যবহার করতেছি, এখানে ক্রিম্পের কোনো দরকার নেই। তাহলে আমরা কি সবকিছু প্যারামিটার বুঝে পাইছি কিনা অ্যানালাইসিস করার জন্য যে কত দরকার, এতটুকু আমি শেষ করতে পারি কিনা? ওই লাইনে আসো তো নাকি সবাই? কি শুনতেছো? জি স্যার, শুনতে তো শুনতে তো পাচ্ছি। পাও, তো রেসপন্স নাই কেন কারো? এতটুকু আমি শেষ করতে পারি কিনা? হ্যাঁ আসলে স্যার বুঝতে একটু সমস্যা হচ্ছে, তো মানে অনেক ঝামেলার জিনিস, এই জন্য সবাই বলো, কি সবাই চুপ? কোনটা বুঝতে পারতেছো না সেটা বলো। আমাকে কোশ্চেন না করলে তো আমি অ্যান্সার দিব না, কোশ্চেন করলে না আমি অ্যান্সার দিব। কোনটা বুঝতেছি না বা কোথায় আমি মানে তোমার প্রবলেমটা তো তুমি বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না। না স্যার বুঝছি, ওটাই বোঝার চেষ্টা করতেছি। বোঝার চেষ্টা করলে হবে না, এখানে বুঝতেই হবে। শুধু চেষ্টা করলে হবে না, এখানে বুঝে যেতে হবে, না হলে ফেব্রিক অ্যানালাইসিস করতে আমি পারবো না। ওভেন ফেব্রিকের সময় আমরা বলছিলাম না যে কিছু জিনিস মুখস্থ করতে হবে, আবার কিছু জিনিস বুঝতেও হবে, দুইটা জিনিসই আমার লাগবে। তাহলে এখন আমি মিড ফেব্রিক অ্যানালাইসিস করার জন্য সূত্র লাগবে আমার, এটা তো লাগবে, কারণ পরে আমাকে হিসাব করতে হবে, জিএসএম বের করতে হবে, ঠিক আছে, আর এটাও বের করতে হবে, লুপ লেন্থ বের করতে হবে। তাহলে এখন তুমি বুঝতে পারতেছো এখানে কয়টা প্যারামিটার লাগবে, একটা সিপিআই লাগবে, একটা ডাব্লিউপিআই লাগবে, একটা লুপ লেন্থ লাগবে, আর সুতার কাউন্ট লাগবে। আগের মতো অনেক প্যারামিটার আমার লাগবে না এই ফেব্রিক অ্যানালাইসিস করার জন্য,
খুব তাড়াতাড়ি আমরা আসলে এটা শেষ করতে পারবো, একটা ফেব্রিক অ্যানালাইসিস খুব দ্রুত, মানে খুব শর্টে আর কি। ঠিক আছে, এবং সূত্র তোমার ছোট হয়ে গেছে, সূত্র একটা নতুন পাইলা, এটাও তুমি শিখতে পারবে। আর অ্যাকচুয়াল জিএসএম তো জানোই, এটা আসলে যে জিএসএম কাটা দিয়ে কেটে দেন আমরা মিজার করবো। এতটুকু যদি বুঝতে পারি, এখন তোমার লাস্ট কাজ হচ্ছে ওই যে 4টা ফেব্রিক, এই যে আমরা আঁকলাম 4টা ফেব্রিক, এখানে 4টা ফেব্রিক ড্রয়িং করলাম। হ্যাঁ, তাহলে ওইটা দিয়ে তুমি এখন এই 4টা ফেব্রিকের মধ্যে পার্থক্যটা শিখবে। অনেকগুলো পার্থক্য নিয়ে আমরা আজকে কথা বললাম, ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক, আবার নিটের মধ্যে ওয়ার্প নিটিং, ওয়েব নিটিং। আর এখন এই যে এই পার্থক্যটা আসতেছে যে প্লেন ফেব্রিক, রিপ ফেব্রিক, পার্ল এবং ইন্টারলক ফেব্রিকের মধ্যে পার্থক্য। স্পেশালি পার্থক্য প্রথম কোনটা? প্রথম পার্থক্য আসবে এই ডিজাইনটা, এই যে এটা নোটেশন, এই নোটেশনটা আসবে ফার্স্ট পার্থক্য। এটা না আর কি, এখানে যেটা আঁকছিলাম আর এখানে যেটা আঁকছিলাম সেটা, এটাও আইকো না, এটারও দরকার নেই, তুমি আপাতত এই দুইটা আঁকবে। তাহলে এইটা, এটা এবং ওই দুইটা, তাহলে তোমার কি হবে, শেষ হয়ে যাবে। ও সরি, আমি কি বলতেছি, এটা না, এটা না, রিবের ক্ষেত্রে বলছি। পার্লের ক্ষেত্রে এটাই থাকবে, পার্লের ক্ষেত্রে এটা থাকবে, রিবেটটা ক্যান্সেল হবে এবং ইন্টারলকেটটা ক্যান্সেল হবে। রিবেটটা এখানে যেটা আঁকছিলাম, ঠিক আছে, এইভাবে যেটা আঁকছিলাম, আর এখানে যেটা আঁকছিলাম সেটা এইভাবে, হ্যাঁ এটা থাকবে এখানে। তাহলে এই দুইটা জিনিস এখানে থাকবে, এই দুইটাই আমাকে ব্যবহার করতে হবে, ওগুলো আমি ব্যবহার করতে দরকার নেই, আর তো বেশি করে আঁকার কোনো দরকার নেই। ওকে, তারপরে আমরা কি করলাম, মানে ওই দুটা আসলে পার্থক্যটা মেইনলি ওই 4টাই, তুমি ডিজাইন যদি করতে পারো তাহলে পার্থক্য শেষ। আর এগুলো হচ্ছে এক্সট্রা পার্থক্য, এই এক্সট্রা পার্থক্যগুলো তোমাকে একটু মুখস্থই রাখতে হবে এখন, যেহেতু এখনো আমরা আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের ওখানে ওই পর্যন্ত হয় নাই, যার কারণে তোমরা একটু মুখস্থ করতে চেষ্টা করবা। তবে এটা আস্তে আস্তে বুঝতে পারবা, আমরা ফেব্রিক যখন ধরবো, বিশেষ করে প্লেন ফেব্রিকটা যখন আমরা হাতে নিব, রিপ ফেব্রিকটা যখন আমরা হাতে নিব, পার্ল ফেব্রিকটা আমাদের বাংলাদেশে আসলে প্রোডাকশন করে না, ইন্টারলক ফেব্রিকটা আমরা যখন হাতে নিব তখন আমরা বুঝতে পারবো, খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। এখন এই পার্ল ফেব্রিকটা কেন আসলে প্রোডাকশন করতেছে না, কারণ এই মেশিনটার দাম আসলে বেশি, ঠিক আছে। আবার এই ফেব্রিকের প্রপার্টিসটা প্লেন ফেব্রিকের কাছাকাছি, যার কারণে মানে এই ফেব্রিকটা এখনো আমরা বাংলাদেশে আসলে প্রোডাকশন করি না। সবচেয়ে বেশি আমরা তৈরি করতেছি প্লেন ফেব্রিক, রিপ ফেব্রিক এবং ইন্টারলক ফেব্রিক। তাহলে আমরা এই 3টা ফেব্রিক নিয়ে আসলে আমরা বেশি কথা বলবো, বা আসলে প্র্যাকটিক্যাল করবোই এই 3টা ফেব্রিক নিয়ে। তাহলে অ্যাটলিস্ট তোমার এই 4টা ফেব্রিকের পার্থক্য গুলো কি, কেন আমি এটাকে প্লেন বলতে পারি, কি কি কারণে রিপ বলতে পারি, কি কি কারণে ইন্টারলক বলতে পারি, সেগুলো আমি একটু এখান থেকে শিখে রাখবো। আর তুমি এখানে অ্যাপ্লিকেশন তো অনেকেই জানো, তারপরেও আর একটু জানলা যে কোথায় কোথায় আসলে এই ফেব্রিক গুলো ব্যবহার করে, এটা একটু জানলা, যদিও তোমরা অলরেডি এগুলো ব্যবহার করতেছো। স্পেশাল কিছু তার মধ্যে প্রপার্টিস এর মধ্যে একটা আছে এই দুটা, আনরোবিং এবং কার্লিং টেন্ডেন্সি। এক্সটেন্সিবিলিটি এটা ভেরি করবে, ডিফারেন্ট প্রপার্টিস ডিফারেন্ট ভাবে ভেরি করবে। অ্যাপিয়ারেন্সটা কিভাবে ভেরি করতেছে, অ্যাপিয়ারেন্সটা ভেরি করতেছে তার এই যে নোটেশন ডায়াগ্রাম থেকে, এটা ফেস সাইড ব্যাক সাইড ডিফারেন্ট, এটা একই, এটাও একই, এটাও একই, অর্থাৎ এই তিনজনের ক্ষেত্রে ফেস ব্যাক সেম, আর এটার ক্ষেত্রে ডিফারেন্ট। তাহলে এটার ওই চেইন রোটেশন দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে তোমার পার্থক্যের মধ্যে একটা কলাম বাড়াবা, একটা কলাম বাড়াবা, একটা কলাম অ্যাড করে ওখানে লিখে দিবা চেইন নোটেশন, চেইন নোটেশন। তাহলে ওই নোটেশন ডায়াগ্রামটা এখানে আঁকবা বসে বসে, তাহলে তোমার এটার মধ্যে কি হবে, এই পার্থক্যটা তুমি একসাথে পুরো পার্থক্যটা পেয়ে গেলে। এরপরে তুমি আরেকটা পার্থক্য করতে পারো যে সিঙ্গেল জার্সি না ডাবল জার্সি। তাহলে প্লেন ফেব্রিক হচ্ছে সিঙ্গেল জার্সি, পার্ল ফেব্রিক সিঙ্গেল জার্সি, রিব হচ্ছে ডাবল জার্সি, ইন্টারলক ডাবল জার্সি। আবার অনেক সময় পার্ল ফেব্রিকটাকে আমরা ডাবল জার্সি বলি, ডাবল জার্সি বলে থাকি। 2 সেট নিডেল ইউজ করে, কিন্তু 2 সেট নিডেল নিটিং করে না, যার কারণে সমস্যা হয়েছে। পার্ল ফেব্রিকটাকে আমরা সিঙ্গেল জার্সি বলতেছি, আর রিপ ফেব্রিকে একসাথে 2টা নিডেল বেডই কাজ করে, ইন্টারলকের ক্ষেত্রেও একসাথে 2টা নিডেল বেড কাজ করে, ঠিক আছে। এই জন্য পার্ল ফেব্রিককে আমরা সিঙ্গেল জার্সি বলি, রিপ আর ইন্টারলকটাকে আমরা ডাবল জার্সি ফেব্রিক বলে অবহিত করতেছি। তাহলে মোটামুটি ওয়েভ নিটেড ফেব্রিককে আমরা এখন ক্লাসিফাই, আইডেন্টিফাই, পার্থক্য, তারপরে রিপ্রেজেন্টেশন, তারপরে জিএসএম ক্যালকুলেশনের জন্য কি কি দরকার, সবকিছুই আমরা এখান থেকে নিয়ে নিলাম। আরেকটা ফেব্রিক আছে, সেটা আমরা আরেকদিন দেখবো, আজকে আর আমরা করবো না এটা।
ঠিক আছে, তাহলে আমরা এখানে আপাতত এই ফেব্রিক নিয়ে কথাগুলো একটু শেষ করি আর কি। আর যদি তোমাদের এর মধ্যে আর কোনো কথা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে, কোনো অংশ নিয়ে যদি আমাকে বলতে হয়। আর এই লাইনটা একটু লিখে রেখো, সংজ্ঞাটা অবশ্যই লাগবে আর কি। হ্যাঁ, প্রথমে তো সংজ্ঞা, প্রথমে ডিফাইন করা। তুমি পারো, বুঝো, সবকিছুই বুঝো, কিন্তু বলতে পারো না, তাইলে আসলে হইলো না। ইঞ্জিনিয়ারে আসলে বলতেও হবে, শুধু আইকা বুঝাইলে হবে না, এখন আঁকতেও হবে, বলতেও হবে, আবার আইকা দেখাইতেও হবে, ডিজাইনও করে দিতে হবে। তাহলে সবগুলোই আসলে তোমাকে দক্ষতা আনতে হবে। খুব সহজে যদি ডিপ ফেব্রিক এবং পার্ল ফেব্রিককে ক্লাসিফাই করতে চাও, ডিফাইন করতে চাও, তাহলে এটা যথেষ্ট। আর এছাড়া তুমি ডেফিনেশন আলাদাভাবে খেয়াল করতে পারো, ডেফিনেশন। আর তোমার ছোট্ট দুটা কোশ্চেন এখানে থাকতে পারে, এই যে স্ট্রাইপ ফেব্রিক, হ্যাঁ, ফিডার স্ট্রাইপ, ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ, এই দুইটা কাকে বলে তোমাদেরকে আমি বলি নাই, তবে তোমরা চাইলে এই দুইটাও একটু সার্চ করে নিজেরা শিখতে পারো। ইন্টারেস্টিং একটা জিনিস স্ট্রাইপ ফেব্রিক। আমাদের এই যে বিভিন্ন ভাইভা পরীক্ষায় তোমার এই কোশ্চেনটা খুবই অনেক সময় অনেক সার্ভেই করে থাকে, বিশেষ করে মেজরের ভাইভা অথবা তোমার ইন্টার্নশিপের ভাইভাতে তখন এই কোশ্চেনটা চলে আসে। কারণ অনেক সময় আমরা বলি, কিন্তু তোমরা আসলে অতদিন তো আর মনে থাকে না তোমাদের, ঠিক আছে, তোমরা ভাবো যে স্যার কোন কোশ্চেন করবে, কোনটা অ্যান্সার দিব, হারাই ফেলো আর কি, যে স্যার এটা তো কখনো পড়ি নাই, এই ধরনের একটা অবস্থায় চলে যাও লাস্টে গিয়ে। আসলে শেষে গিয়ে তো তুমি সব জানার কথা, এখন তো তোমার আর কেউ বলবে না যে কোনটা জানো না। এই ধরনের আসলে তোমারটা তুমি জানতে পারবা, আমরা আসলে বলতেই পারবো না যে তুমি কি জানো না। তাহলে কি আর কোনো কোশ্চেন নাই তোমাদের? কোশ্চেন আছে না নাই? স্যার রিপোর্টে ইন্ট্রোডাকশন এগুলো কি লেখা লাগবে নাকি? হ্যাঁ, রিপোর্ট যেভাবে আসছে সেভাবে লিখে ফেলবা। এই যে আমি তোমাকে পুরোটা সাজাই দিছি অলরেডি, তুমি এভাবে লিখে ফেলবা। এখন কথা হচ্ছে তোমার যে কিছু জিনিস তুমি জানো না, এটা তোমাকে একটু নিজে থেকে জানতে হবে, ঠিক আছে? কারণ এত ডিটেলসে তো আর আমি এখানে লিখবো না, বুঝতে পারছো? কারণ তোমার এই যে পুরো ওভেন, পুরো নিটিং, তারপরে পুরো ডিজাইন, এগুলো সব তো আর এখন লেখা আসলে শেষ করতে পারবো না। আমি তো পুরো মানে নিটিং এর একটা ছোট্ট একটা সামারি লিখছি এখানে, আমি তো আসলে পুরো নিটিং লিখতে চাই নাই। কিন্তু কথা হচ্ছে আমি তো এখন ল্যাবে যাচ্ছি, পুরো একটা ফেব্রিক অ্যানালাইসিস করতে যাব, কিন্তু আমার সবই তো এখন জানতে হবে। অতটুকু যদি না জানি তাহলে তো আমি যেতে পারবো না। অ্যাটলিস্ট এতটুকু যদি আমরা জানতে পারি তাহলে আমরা সরাসরি এখন ল্যাবে ঢুকতে পারি আর কি। বুঝা গেছে? এখন সব পুরো বই তো আর আমি পড়াইতে পারবো না, বা পুরোটাও এখন আমরা নিতে পারবো না ল্যাবের ক্লাস। আমরা এতটুকু নিচ্ছি যে এই অংশগুলোতে একটু জোর দিবা বেশি। তুমি যদি ভুলে যাও, একটু মনে করতে চেষ্টা করো, একবার রিডিং করো। তবে আশা করি যে আমি যতটুকু আলোচনা করছি তোমার অনেক কিছুই আসলে চলে আসার কথা, যেগুলো আমাদের দরকার। এরপরে যদি মনে হয় যে স্যার কিছু অংশ একটু রিভাইজ করো, হ্যাঁ সেটা আরো বেটার, যদি তুমি নিজে থেকে একটু পড়ে নাও যে এই অংশটা তুমি দুর্বল আছো, বা এটা মানে পড়ো নাই, বা বোঝা অবস্থায় নাই এখন, সেটার ক্ষেত্রে তুমি একটু রিভাইজ করে নিতে পারো। তবে যতটুকু রিপোর্ট দেয়া আছে আমার মনে হয় যথেষ্ট আর কি। আমি জানি না এখন তোমাদের কাছে কতটুকু আর কি, কারণ আমার কাছে এতটুকু যথেষ্ট মনে হয়েছে আর কি, তার জন্য আমি এতটুকু লিখছি, কারণ বাকি ডেসক্রিপশন আর আমি অ্যাড করি নাই। কারণ এত ডেসক্রিপশন লিখে তো আসলে পোষাবে না, আমার পোষাবে না, এখন তোমার তো দরকার। তুমি কি করবে এখন, তোমার আসলে এটা চিন্তার বিষয়। কি কথা বুঝাইতে পারছি কি? স্যার বুঝতে পারছি। আশা করবো তোমরা নিজেরা একটু রিভাইজ করবা তোমাদের যতটুকু দরকার। তবে আমার হিসেবে এতটুকু যথেষ্ট। এবং আমরা যা আলোচনা করছি মোটামুটি অনেক কিছুই আসলে আলোচনা করছি। এরপরেও যদি তোমার মনে হয় যে কিছু গ্যাপ আছে অথবা স্যার বলতে পারে নাই, তো তোমরা সেটা কোয়েশ্চেন না করলে তো আর আমি বলবো না। আমাদের কোয়েশ্চেন করতে হবে কোথায় আমি আসলে বুঝি নাই, ওই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর আপাতত যতটুকু পড়তে বলছি এতটুকু পড়ো। নেক্সট ক্লাসে তো আমরা একটা করে ফেব্রিক ধরা শুরু করবো, হ্যাঁ, নেক্সট ক্লাস বা মিড টার্মের পরে। ওই ফেব্রিক যখন অ্যানালাইসিস করবো তখন দেখবা যে এখান থেকে
তোমার কি কি জিনিস লাগতেছে, এই অংশটা থেকে, এই চ্যাপ্টার থেকে আমি কি কি জিনিস ওখানে নিয়ে যাচ্ছি, তো সেটার সাথে আমরা মিলিয়ে নিব। এরপরে আমরা কাজ করতে থাকবো। অথবা আমাদের আর বেশি দিন লাগবে না, আমাদের 3টা ফেব্রিক, মানে 3টা ফেব্রিক করলেই আমাদের শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থায় আমরা আছি এখন। এবং নিটেড ফেব্রিক জানো তো, আসলে তোমার কাছে মনে হচ্ছে অনেক জটিল, আসলে নিটেড ফেব্রিক সবচেয়ে সহজ। ঠিক আছে, ওই যে বললাম না পড়ার কারণে কঠিন, এখন যদি পড়তে থাকো রেগুলার, আশা করবো যে এটা আসলে কঠিন বলে কিছু হবে না, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা করি, তোমাদের আইডি গুলো এখন আস্তে আস্তে দিয়ে দাও।